যদি আমরা হালকা করে আঁচড় দিই, আবার কাপটা বসিয়ে রাখি, ফলে এখান থেকে রক্ত বের হয়। এতটুকু হচ্ছে মূল ধাপ। হিজামার মূল কাজ এতটুকু। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আসলে হিজামা কিভাবে আপনারা করেন, হ্যাঁ এর আগে পরে আমরা অনেক কিছু করি, স্কিন প্রিপারেশন বা হিজামার পরে স্কিনের মধ্যে কিছু অনেক কিছু আমরা দিই, বাকি হিজামার মূল কাজ এতটুকুই। তারপর অ্যাসেসমেন্ট আছে, কোন রোগের জন্য কোথায় করতে হবে, কি করতে হবে, বিস্তারিত অনেক কিছু আলোচনা করা হয়, তবে মূল কাজ এতটুকু, হিজামার প্রধান ধাপ এতটুকু। এখন প্রশ্ন আসতে পারে আসলে হিজামা কাদের জন্য, হিজামা আসলে কাদের জন্য, হিজামা কে করতে পারবে, কারা করতে পারবে? মজার বিষয় হলো হিজামা সুস্থ অসুস্থ সবাই করতে পারবে, সুস্থ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি সবাই হিজামা করতে পারবে। ব্যাখ্যা সামনে ব্যাখ্যা আসতেছে, এখন প্রত্যেক কথার তো ব্যাখ্যা আছে, সামনে আমরা এগুলো ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সুস্থ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি সবাই হিজামা করতে পারবে, ক্লিয়ার? ওকে। এখন হিজামার সাথে অন্যান্য চিকিৎসা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে এটা হাদিস শরীফে এই চিকিৎসার কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যত উপায়ে তোমরা চিকিৎসা গ্রহণ করো তার মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসা, সর্বোত্তম চিকিৎসা। যত উপায়ে আমরা চিকিৎসা করি তার মধ্যে হিজামত সর্বোত্তম। আবু দাউদ শরীফের হাদিস। মেরাজের রাতের মতো রাতে, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফেরেশতাদের সামনে দিয়ে গেছেন প্রত্যেকেই বলছেন যে আপনার উম্মত হিজামা গ্রহণের নির্দেশ দিন, আপনি হিজামা করেন। এখন জাস্ট আমরা এখানে অনেকে, হ্যাঁ অনেকের বিভিন্ন ধর্মের অনেকে থাকতে পারেন, আমরা যারা মুসলমান আছি দেখেন মেরাজের রাতের মতো এত গুরুত্বপূর্ণ এক রাতে, যে রাতে নামাজ ফরজ আসছে বা নামাজের কথা যে রাতে আসছে, এত গুরুত্বপূর্ণ টপিক হিজামা যেটা ওই রাতে বলতে হলো, এটা কারণ কি, এর পেছনে হিকমত কি, তাই না? তো জিবরাইল আলাইহিস সালাম ওনার কথাটা কি যে মানুষ যত উপায়ে চিকিৎসা গ্রহণ করে, চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামা সর্বোত্তম, ঠিক আছে? এই দেখেন এই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এটা হচ্ছে উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উনি কি বলছেন যে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা ব্যথার কথা বলতো, উনি বলতেন হিজামা করো, হিজামার কথা বলতেন। তার মানে মাথা ব্যথা আসলে নতুন কোনো রোগ না, এটা অনেক আগের রোগ, অনেক আগে থেকে এই রোগ মানে চলে আসতেছে, অনেকের এটা রোগ। তো যত উপায় মানুষ চিকিৎসা গ্রহণ করে মানে সবচেয়ে উত্তম হিজামা। আর আল্লাহ রাসূলের কাছে যদি কেউ এসে মাথা ব্যথার কথা বলতো ওটা হিজামা করো। আমাদের প্র্যাকটিস এখন আমরা যে প্র্যাকটিস করতেছি বা আমাদের সারা দেশে অনেক প্রশিক্ষণার্থী আছে, অনেকে আছে যারা প্র্যাকটিস করতেছে, বড় একটা অংশ হিজামা করে মাথা ব্যথা প্রথম সেশনেই উপকার পায় আল্লাহর মেহেরবানিতে। মানে প্রথমবার হিজামা করার পরে সে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করে মাথা ব্যথার, বুঝতে পারছেন? এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। হ্যাঁ, তিন জিনিসের মধ্যে শেফা আছে, হাদিস মনে রাখেন, তিন জিনিসের মধ্যে শেফা। মধু পান করার মধ্যে, আগুন দিয়ে কি হিজামা থেরাপিস্টের আচরের মধ্যে, হাতজামের আচর, হাতজাম মানে হিজামা থেরাপিস্ট, হাতজামের আচরের মধ্যে শেফা, আর আগুন দিয়ে দাগ দেওয়ার মধ্যে শেফা। তবে তৃতীয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। বাকি আগে যে দুটা, প্রথম যে দুটা হিজামা থেরাপিস্টের আচর, এবং আচরটা দেওয়া ইম্পর্টেন্ট। বাকি কোনোভাবে হিজামা করে ফেললাম এটা না, হিজামা করলাম প্লাস সঠিকভাবে আচর দিলাম, এটার মধ্যে শেফা আছে, মধু পান করার মধ্যে শেফা আছে। এখন দেখেন আমরা এখানে অনেকেই আছি, আজকে ধরেন 500 প্লাস এখানে ক্লাস করতেছি, তো হিজামা তো আমরা খুব আগ্রহের সাথে করি বা করাই বা করার নিয়ত করতেছি, হিজামা শেখার নিয়ত করতেছি। মধুর বিষয়টা কিন্তু অনেক অবহেলিত হয়ে গেছে আমাদের কাছে। অনেকে আমরা এখন মানে আজকে আমরা কয়জন হবে এরকম পাবো যে আজকে মধু পান করছি, আসলে মধুর ব্যাপারে অনেক বড় বড় মানে অনেক সুখবর আছে। হ্যাঁ, তো মধু পান করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো এই প্রশ্নের সম্মুখীন আমরা সারা জীবন হব যে হিজামার দ্বারা আসলে কি কি রোগ ভালো হয়, এটা আমাদেরকে মানে মানুষরা নিয়মিত করতে থাকে আসলে হিজামার দ্বারা কি কি রোগ ভালো হয়, ঠিক আছে? তার আগে আমরা একটু দেখি তো আপনার পরিবারের সদস্যদের কি কি রোগ আছে। আপনি একটু চিন্তা করেন, আপনাদের ফ্যামিলি মেম্বার, এখানে একটা পরিবারে 4 জন 5 জন 10 জন মেম্বার থাকতে পারে, বিভিন্ন বয়সের সদস্য থাকতে পারে, বিভিন্ন ধরনের রোগ থাকে একটা পরিবারে, একটা মানুষের বিভিন্ন ধরনের রোগ, ডায়রিয়া থেকে শুরু করে সর্দি কাশি, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, কিডনি রোগ, হার্টের রোগ, লিভার, বিভিন্ন রোগ থাকতে পারে। তো কিছু কমন রোগ যদি আমরা চিন্তা করি, মাথা ব্যথা যদি এটা মহিলাদের বেশি হয়, যারা খুব বেশি টেনশন করেন, যারা অফিস যারা ঘুমের সমস্যা অনেকের বেশি হয়, তবে এরকম লোক পাওয়া মুশকিল যে জীবনে একবার মাথা ব্যথায় ভোগে নাই। মাথা ব্যথা আমাদের দেশে এখন খুবই কমন। এখন তো আমাদের ডিভাইস আসছে বা আমরা শহরে যারা থাকি ঘুমের মানে অনিয়ম করি আমরা। তো মোট কথা হলো মাথা ব্যথা আমাদের মধ্যে খুবই কমন। একটু আগে মাথা ব্যথার হাদিস দেখাইলাম,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ মাথা ব্যথা কথা বলতো, হিজামা করার কথা বলতেন। তো মাথা ব্যথা হিজামাটার চমৎকার রেজাল্ট পাওয়া যায়। আমাদের ব্যক্তিগত মানে প্র্যাকটিসে আমরা যে কয়টা রোগের ইনস্ট্যান্ট উপকার পাইছি, তৎক্ষণাৎ উপকার পাইছি, খুব দ্রুত উপকার পাইলাম, তার মধ্যে একটা হচ্ছে মাথা ব্যথা। ঠিক আছে, ঘুমের সমস্যা হয় অনেকের, চুল পড়ে যায় অনেকের, হিজামা দ্বারা খুব চমৎকার সমাধান পাওয়া যায়। ঘাড় ব্যথা হয় অনেকের, যদিও মানে প্রত্যেক রোগে, দেখেন আমরা এখানে যেটা আলোচনা করতেছি, প্রত্যেক রোগের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, ওই রোগের কারণ আমাকে খুঁজে বের করতে হবে। চিকিৎসার অর্ধেকের বেশি অংশ হচ্ছে ডায়াগনোসিস। আসলে আপনার রোগটা কেন হলো, কি হলো, রোগটা কি, কোন রোগ। আপনি ফার্মেসি থেকে যান বা অনলাইনে সার্চ করেন যে ভাই গ্যাস্ট্রিকের জন্য কোন ওষুধ খেতে হয়, জ্বরের জন্য কোন ওষুধ খেতে হয়, এই ব্যথার জন্য কোন ওষুধ খেতে হয়, সে বলে দিবে। কিন্তু আপনার যে জ্বর, এটা কোন জ্বর? এটা কি ভাইরাল ফিভার, এটা কি ডেঙ্গু, নাকি নিউমোনিয়া হয়ে গেছে এখন জ্বর আসছে? তো ওই যে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। এখন ঘাড় ব্যথা যাদের হয়, মানে এখানে ডায়াগনোসিস করতে হবে যে কেন হলো, মূল কারণ খুঁজে বের করতে হবে, এটা একটা বিষয়। ওর সাথে এই যে আমাদের চমৎকার উপকার পাওয়া যায়। আমাদের এখন বড় একটা অংশের, এই যে এখন হয়তো অনেকে ঝুঁকে ক্লাস করতেছেন বা এই কার্ভটা ঠিক নাই, এটা আমরা একটু যদি ঝুঁকে যাই, আমাদের ব্রেইনের প্রেসার স্পাইনের উপর অনেক বেশি পড়ে যায়, ব্যথা হবে। তো ঘাড় ব্যথার জন্য, পিঠে ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য প্রচুর রোগী ভালো হয়, যেমন করে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এখন ব্যথার দ্বারা এত দ্রুত রোগীরা উপকার পায়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন ব্যথা, এত বেশি রোগীরা উপকার পায়, এইটার নামই হয়ে গেছে মানে বাতের ব্যথার চিকিৎসা। হিজামার নাম মানুষ ভাবে, এখনো অনেক মানুষ ভাবে হিজামা তো আসলে ব্যথার রোগীরা বেশি উপকার পায়, এটা অনেকেই ভাবে যে ব্যথার রোগীরা হিজামার দ্বারা উপকার পায়। ঠিক আছে, এর বাইরে মাইগ্রেন জনিত মাথা ব্যথা, তারপরে সাইনোসাইটিস, চুল পড়া, হরমোন জনিত বিভিন্ন প্রবলেম, এইগুলোর জন্য হিজামার দ্বারা চমৎকার পাওয়া যায়। ঠিক আছে, এই অংশটা আপনারা অনেকে দেখে থাকবেন যে ছোটবেলায় আমরা আগে দেখতাম যে মানুষের চাবায় কামড়ায়, চাবায় কামড়ায়, তো এটা খুব ভালো উপকার পায় যেমন করে। এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন কিনা আপনারা? কোন রোগের ওষুধ বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়, এটা কে জানেন? কেউ কি বলতে পারেন? অবশ্যই বলার তো চান্স নাই। আচ্ছা, অনেকেই আমাদের কাছে এখন মেসেজ পাঠাচ্ছে যে অনেকে জয়েন করতে পারতেছে না ক্লাস, তাদেরকে কিভাবে জয়েন করানো যায়? এক মিনিট, আমি একটু দেখি ইউটিউবে চলে যাওয়া যায় কিনা। সাথে ইউটিউব লাইভটা দিয়ে দিলে বাকিরা যারা মিটিং এ ঢুকতে পারে তারাও ক্লাসে জয়েন করতে পারবে আর কি। আমাদের অনেকেই এখন ফোন করতেছেন, মেসেজ করতেছেন যে জয়েন করতে পারতেছি না। জাস্ট আমি এক দুটা মিনিট সময় নেব, এটা ইউটিউব আমি দিয়ে দিই। পাবলিক হলো, সমস্যা নেই। আচ্ছা, এখন হাত উঠিয়ে লাভ নাই ভাই, আমরা ক্লাসের শেষে আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, না মেসেজ করার সুযোগ দেবো। হয় হয়ে গেছে বোধ হয়। ইন্টার স্ক্রিন দিয়ে দিই, সিস্টেমের অডিওটাও দিয়ে দিই, শেয়ার করে দিলাম। ওকে, এবার সবাই ক্লিয়ার আশা করি। হ্যাঁ, আচ্ছা, এইটা জানেন কিনা কোন রোগের ওষুধ বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়? কারো কি ধারণা আছে? আমাদের দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিক জনিত সমস্যার ওষুধ।
আমাদের দেশে খুবই কমন এটা, এবং এটা এত বেশি আফসোস লাগে আসলে, কারণ খুব চমৎকার উপকার পাওয়া যায় হিজামা করে, চমৎকার রেজাল্ট পাওয়া যায়, খুব দ্রুত উপকার পাওয়া যায়। আমরা হিজামা করে দ্রুত যে কটা রোগের উপকার পাইছি, মানে খুব দ্রুত যে কটা রোগীর আমরা হিজামা করে ভালো রেসপন্স পাইছি, তার মধ্যে মাথা ব্যথার কথা বললাম, এই গ্যাস্ট্রিক জনিত সমস্যা, 3 থাকবে চর্মরোগ, মানে এগুলো একটা আরেকটার চেয়ে আগায় আছে, কাকে রেখে কাকে বলবো, ঠিক আছে? তো হিজামার দ্বারা চমৎকার রেজাল্ট পাওয়া যায়। সামনে আমরা আমাদের তো আজকে তো মাত্র আমরা শুরু করলাম, সামনে আমাদের আগামীকালকে ক্লাস হবে, পরশুদিন ক্লাস হবে, আমরা ডিটেইলস এই বিষয়গুলো পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে। তো গ্যাস্ট্রিক জনিত সমস্যা হিজামার দ্বারা চমৎকার রেজাল্ট পাওয়া যায়। হজম সমস্যা, এটা আমাদের অনেক কমন এখন, হজম সমস্যা, এটার মূল কারণ খুঁজে বের করতে হবে। তো রোগী যখন আসে, প্রথমে আপনারা দেখেন, আজকে না তো কালকে থেকে অনেকে প্রশ্ন করবে যে আসলে এই সমস্যা কোথায় কাপ বসাবো, কোন পয়েন্টে কাপ বসাবো, কত নম্বর পয়েন্টে কাপ বসাবো, এই জাতীয় কিছু কথা প্রশ্ন আসবে আমাদের। আমরা এই ক্লাসটা কালকে করবো, যে কোনো রোগী আসার পরেই প্রথমেই আমরা কোন রোগের জন্য কোন পয়েন্ট, এটা নিয়ে ব্যস্ত হয়ে যাব না। আমরা দেখবো আসলে রোগটা কেন হলো, কারণ খুঁজে বের করতে হবে, ওই অনুযায়ী আমরা তাকে কিছু পরামর্শ দেবো, কিছু জমা করাবো, ঠিক আছে? বিভিন্ন জয়েন্ট পেন হয় আমাদের, হাঁটুতে পেন হয়, কনুইতে ব্যথা হয়, কবজিতে হয়, পায়ের গোড়ালিতে হয়। এই পায়ের গোড়ালি ব্যথাটা খুবই কমন, স্পেশালি যারা ফিমেল পার্সনরা আছে, যারা অনেকক্ষণ দাঁড়ায় থাকে, কাজ টাজ করে, রান্না বান্না করার পরে পায়ের গোড়ালি ব্যথা করে রাত্রিবেলা, খুব ভালো উপকার পাওয়া যায়। এর বাহিরে এই যে একটা দেখেন, আপনার কাছে তাজ্জব মনে হতে পারে, আপনার কাছে অবাক লাগতে পারে, হিজামা করে খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায় চোখের সমস্যায়, ঠিক আছে? চোখের সমস্যায় খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায় হিজামা করে, বুঝতে পারছেন? এর বাইরে শ্বাসকষ্ট, এজমা, তারপরে আপনার অ্যালার্জি, হজম সমস্যা, বুক জ্বালা পোড়া করে, গ্যাস্ট্রিক সমস্যা তো বললামই, হিজামার দ্বারা চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এই জন্য এখন আমরা যদি এই রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদের আসলে কি করণীয়, কি করা উচিত? অবশ্যই আমাদের ভালো করে হিজামা মানে শেখা উচিত, বা ভালো থেরাপিস্টের কাছ থেকে হিজামা করানো উচিত। এর বাইরে আমাদের কিছু মেইলি বিষয়, কিছু বোনদের কিছু সমস্যা আছে, মা বোনদের রোগ আছে, এটার জন্য হিজামা চমৎকার কাজ করে, ঠিক আছে? খুব ভালো কাজ করে হাই প্রেশারের জন্য। আপনি এখন দেখবেন যে উচ্চ রক্তচাপে অনেক রোগী সমস্যা, উচ্চ রক্তচাপে অনেকেই ভোগেন, এরা খুব ভালো উপকার পায় হিজামার দ্বারা, ঠিক আছে? হিজামার দ্বারা হাই প্রেশারে চমৎকার কাজ করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, এবার ক্লিয়ার? সাউন্ড কি ডাবল আছে? ওকে, তো আমরা যেখানে ছিলাম, বিভিন্ন অর্গান জনিত সমস্যা নেই, যেমন চমৎকার কাজ করে। আমি আসলে সরি, মাঝখানে একটু ইন্টারাকশন করা লাগলো, কারণ ওই অনেকেই আমাদের ক্লাসে ঢুকতে পারছে না, প্রচুর মানুষ আমাদের অ্যাডমিনদেরকে মেসেজ দিচ্ছেন, তো তাদেরকে আমরা ইউটিউবের লিংকটাও দিয়ে দিলাম, ইউটিউবে লাইভ হচ্ছে, যদিও ক্লাস শেষে ওই লাইভটা আবার ডিলিট হয়ে যাবে, তো ওটা রেকর্ড করার কোনো সুযোগ নাই। অ্যালার্জির জন্য আমরা চমৎকার রেজাল্ট পাইছি, অ্যালার্জির জন্য হিজামা করতে গিয়ে। তারপরে চর্ম রোগের জন্য যদি বললাম যে 3টা রোগের নাম যদি আমি বলি, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক জনিত সমস্যা, চর্মরোগ, খুব ভালো উপকার পাইছি আমি আমার ব্যক্তিগত জীবনে বা প্র্যাকটিস, হিজামার প্র্যাকটিসে। এর বাইরে এই স্লাইডে আপনি যে রোগগুলো দেখতেছেন, বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা, যৌন সমস্যা, বন্ধ্যাত্ব, মৃগী, ডিসপ্রোলাপস, সায়াটিকাস, বিভিন্ন জটিল রোগ এখানে, এইগুলাতেও হিজামা উপকারী। তবে এর সাথে আমরা অন্যান্য চিকিৎসাকেও অ্যাড করি, কারণ এটা জটিল অবস্থা। কখনোই আমরা এই দাবি করি না যে হিজামা হচ্ছে একমাত্র চিকিৎসা, হিজামার দ্বারা সব রোগ ভালো হয়, এটা এই দাবি করা যাবে না, কোনো চিকিৎসা স্বয়ং সম্পূর্ণ না,
হ্যাঁ, তো সাথে যদি আমরা কম্বাইন করি, হ্যাঁ, মানে এগুলো হলিস্টিক অ্যাপ্রোচ আমরা যাই যে আমরা সাথে ক্ষেত্র বিশেষে অন্য চিকিৎসাও অ্যাড করি, বাস রোগীরা খুব ভালো চমৎকার রেজাল্ট পায় আর কি। ঠিক আছে, এখন এইটা দেখে আপনার আসলে কি লাভ? আপনি এখন ভাবতে পারেন যে আপনার পরিবারের কোন রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি টাকা খরচ হচ্ছে, আপনি এটা খেয়াল করেন। এখানে যে আপনি একজন রোগী হিসেবে চিন্তা করতে পারেন, আপনি একজন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে চিন্তা করতে পারেন, যার কাঁধে পরিবারের বোঝা, পরিবারের দায়িত্ব। আপনি খেয়াল করেন তো আপনার পরিবারে কোন রোগের চিকিৎসা সবচেয়ে বেশি টাকা খরচ হচ্ছে? হয়তো কারো গ্যাস্ট্রিকের ওষুধ কেনা লাগছে প্রতি মাসে, কারো হয়তো ক্যান্সারের ফ্যামিলিতে আছে, কারো হয়তো কিডনি সমস্যা, কারো হার্টের সমস্যা, কারো ডায়াবেটিস, কারো পেইন, বিভিন্ন সমস্যা। তো এইখানে আমরা যেটা করতে পারি, মানে হিজামা, আমরা তো অবশ্যই ডাক্তারের কাছে যাবো, প্রয়োজনে অবশ্যই ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, বিকল্প কিছু করণীয় আছে কিনা আমাদের, একটু কি আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে হেল্প করতে পারি? ধরুন একটা মানুষের প্রচন্ড মাথা ব্যথা, হ্যাঁ, আমাদের এখানে পরিচিত অনেকেই আছেন শুধুমাত্র মাথা ব্যথার চিকিৎসা করে উপকার পাওয়ার পরে নিজেই শিখে ফেলছেন হিজামা, না হিসেবে শিখি একটা রোগের জন্য পারলে তো অনেক ভালো। ওষুধের মানে আমরা ওষুধ যে মানে ওষুধ যে নিবো না তা না, ওষুধ নেবো, ডাক্তারের কাছেও যাবো, আমি সাথে আরেকটু তাকে উপকার করতে পারি কিনা হিজামা করে, এইটা আমরা চিন্তা করি। ঠিক আছে, তো হিজামা করে আসলে থেকে কি বের করা হয়? খালি চোখে এখানে দেখে রক্ত মনে হচ্ছে, এখানে একদম রক্তই মনে হচ্ছে, আমরা স্ক্র্যাচ করি, আঁচড় দিয়ে রক্তই তো বের করতেছি। এখন হিজামা করে শুরু থেকে রক্তই বের করা হয়, এইটা নিয়ে অনেকের বিভিন্ন ভুল মতবাদ, ভুল কনসেপ্ট আছে। হ্যাঁ, যে আসলে বদ রক্ত বের করা হয়, বাত ব্যথা, বিষ ব্যথা, টক্সিন, এই শব্দগুলো আমরা বলবো না, আলটিমেটলি রক্তই বের করা হয়। আপনি যে শরবত খান, শরবতের মূল উপাদান কি? পানি তো খাই আমরা, সাথে অন্যান্য উপাদান থাকে, কোনটাতে আম থাকে, কোনটাতে লেবু থাকে, চিনি থাকে, বিভিন্ন জিনিস থাকে, ম্যাটেরিয়াল বড় একটা অংশ ও বেশিরভাগ অংশ কিন্তু পানি। তো হিজামা করে আমরা যেটা বের করতেছি, রক্তই বের করি এখান থেকে, এর সাথে কিছু উপাদান মিশ্রিত থাকে। আমাদের আপনারা যারা ব্লাড টেস্ট করতে গেছেন হাসপাতালে, দেখবেন বিভিন্ন টেস্ট দেয় ডাক্তাররা ব্লাডের, কাউকে তো সিবিসি দিলো, কাউকে তো ক্রিয়েটিনিনটা দেখলো, কারো ব্লাড সুগার দেখলো, কারো বিভিন্ন হরমোন দেখলো, কারো ভিটামিন ডি দেখলো, বিভিন্ন জিনিস দেখলো, কারো হচ্ছে হচ্ছে যে অন্যান্য জিনিস দেখানো হয়, মানে ধরেন লিভার ফাংশন টেস্ট, কিছু ব্লাড টেস্ট করে বোঝা যায়, হ্যাঁ, তার এএলটি কত, হ্যাঁ, বিলিরুবিন কত আছে, তারপরে কিছু ধরেন একটা মানুষের আর অন্যান্য রোগ হয়ে গেল, কিডনির বিভিন্ন প্রবলেম হলো, ব্লাড টেস্ট করে বোঝা যায়। মানে রক্তের মধ্যে কিছু উপাদান আমাদের সবারই থাকে। ঠিক আছে, আমরা তো জানি যে রক্তের উপাদান কোলেস্টেরল বেড়ে গেছে, এখন আপনি যদি লিপিড প্রোফাইল করেন দেখবেন যে আপনার টোটাল করে মানে আপনার হচ্ছে এইচডিএল আছে, এলডিএল আছে, ট্রাইগ্লিসারাইড আছে। এখন রক্তের আমরা পরে আসছি কি, আমরা তো বলছি যে রক্তের দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস, রক্তকণিকা, শ্বেতকণিকা, অংশক্রিয়া, লোহিতকণিকা। এখন কেউ কথা বলতে পারবে না যে আমি খুব আমি একজন ভালো মানুষ, আমি খুব আমলদার মানুষ, আমার রক্তে আর কিচ্ছু নাই, শুধু রক্তরস আর রক্তকণিকা, এটা বলার সুযোগ নাই। প্রত্যেকের রক্তে বাকি উপাদানগুলো থাকে। এইটা যদি কিছু উপাদান যদি আমাদের বেড়ে যায়, স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় বা কমে যায়, আমরা অসুস্থ হই। যেমন দেখবেন যাদের কিডনি রোগ হয়, কিডনি রোগী যারা আছে, তাদের যদি আপনার একটা টেস্ট করে বিভিন্ন লবণের পরিমাণ দেখা হয়, হ্যাঁ, সোডিয়াম কি পরিমাণ আছে, ক্লোরাইড কেমন আছে, পটাশিয়াম কেমন আছে, এটা কমে গেলে প্রবলেম, বাড়লেও প্রবলেম। আবার ধরেন খুবই কমন একটা উপাদান ব্লাড সুগার বেশি পাওয়া গেছে, মানে কি ডায়াবেটিস, ক্রিয়েটিনিন বেশি পাওয়া গেছে, কেন বুঝলাম? কিডনি অসুস্থ, ক্রিয়েটিনিন বেড়ে গেছে আপনার, বুঝতে পারছেন? এই জন্য যেটা মানে আমাদের রক্তের মধ্যে প্রত্যেকেরই রক্তের মধ্যে অনেকগুলো উপাদান থাকে, কোন উপাদান যদি অতিরিক্ত বেড়ে যায় যেটা আমাদের রোগের কারণ হয়, ওইটাকে আমাদের বের করা হয়। সিম্পল, আমরা অন্য কোনো কিছু রক্ত থেকে বের করি না, স্বাভাবিক রক্ত, স্বাভাবিক জিনিসটাই আমরা বের করি। সামনে আরো ক্লিয়ার করবো আমরা, আরো আরো ক্লিয়ার সামনে হবে ইনশাল্লাহ। মানে রোগ তৈরি করে এমন সব উপাদান এবং রোগের কারণে তৈরি হওয়া উপাদান গুলা বের করা হয়। এইটা আমার আপনার সবারই থাকে। ব্লাড সুগার নাই এরকম মানুষ না, ব্লাড সুগার কমলে তো মারা যাবে, ইনস্ট্যান্ট কমায় চলে যাবে। ক্রিয়েটিন সবাই, আমরা সবাই প্রোটিন খাই, সব খাবার খাই, আমাদের সবাই এটা ভেঙে ক্রিয়েটিন তৈরি হচ্ছে, শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সবারই কোলেস্টেরল তৈরি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ, রক্তের স্বাভাবিক যে উপাদান এইগুলাই কিন্তু বের করা হচ্ছে,
কোনটাকে, যেটা অতিরিক্ত বের গেলে আমাদের রোগ হবে, অতিরিক্তটাকে বের করা হচ্ছে, যেটা জমলে আমাদের রোগ হয়। আরেকটা কি, রোগ হয়ে গেছে এখন কিছু উপাদান অ্যাড হচ্ছে, রক্তে বেড়ে যাচ্ছে। যেমন ধরেন একটা মানুষের কিডনি প্রবলেম, তার শরীর ফুলে যাচ্ছে, কেন কি, কারণ কি, রক্ত সে পানিটাকে বের করতে পারতেছে না, তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই অতিরিক্ত গুলাকে হিজামা দ্বারা বের করা হয়। ঠিক আছে, এখন কথা হলো আমি সুন্দর করে আপনাদেরকে এই রেকর্ডেড ভিডিওতে স্লাইড দেখায় বললাম যে এটা বের করা প্রমাণ কি, এখন থেকে প্রমাণ দিতে হবে, আপনাকে বলতে হবে। শুধু মুখের কথা আপনি বিশ্বাস করবেন না বা এটা বিশ্বাস করা উচিত না। আধুনিক গবেষণা হয়ে গেছে রক্তের দূষিত উপাদান গুলো শিরার রক্তের তুলনায় হিজামার মাধ্যমে রক্তে বেশি থাকে। মানে আমরা হাসপাতালে রক্ত দিই না, যেখান থেকে শিরা থেকে রক্ত দিই, হাসপাতালে শিরা থেকে দেই, আবার হচ্ছে হিজামার মাধ্যমে তো বের করে একদম চামড়ার দ্বিতীয় স্তর থেকে, চামড়ার স্তর আমরা সামনে পড়বো। তো এই দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য। শিরার রক্তটা তো প্রতি মুহূর্তে ফিল্টার হয়, কিডনিতে যাচ্ছে, হার্টে যাচ্ছে, লাংসে যাচ্ছে, হ্যাঁ, কিডনি থেকে ফিল্টার করতেছে, লাংস থেকে মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দিচ্ছে, লিভার থেকে ডিটক্সিফাই করতেছে। এটা প্রতি মুহূর্তে সারা শরীরে চক্রাকারে আমাদের রক্ত সংবন্ধনের মাধ্যমে, ব্লাড সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে সারা শরীরে করতেছে। এটা ফিল্টার করা রক্ত আমরা বলতে পারি এটাকে। কিন্তু চামড়ার নিচে, ঠিক নিচে দ্বিতীয় স্তরে ক্যাপিলারিতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত, ওখানে যে রক্তটা আছে এটা এতবার যায় না, এটা ওখানেই থাকে সাধারণত। এইখানে টক্সিন গুলো বেশি জমে যায়। মানে টক্সিন মানে কি, ওই যে অতিরিক্ত উপাদান গুলো, এটাই টক্সিন, যেটা জমলে আমাদের রোগ হবে বা রোগ হলে যেটা বেশি বেড়ে যাবে, এটা হিজামা বের করা হয়। এখন গবেষণায় দেখা গেছে একই ব্যক্তির একই সময় হিজামা করা হয়েছে, একই সময় একই সাথে হিজামা করে দেখা গেছে যে কি ওই হিজামার মাধ্যমে যে রক্তটা বের হয়েছে এই রক্তের মধ্যে দূষিত উপাদানটা বেশি থাকে, মানে সেরা রক্তের তুলনায়। মানে ধরতে পারেন ক্রিয়েটিনিন বা ইউরিক অ্যাসিড, এই যে ধরনের এই উপাদানগুলো, হ্যাঁ, তারপর কোলেস্টেরল দেখা গেল, ফ্যাট, ইউরিক অ্যাসিড, হেভি মেটাল, বিভিন্ন জিনিস দেখা গেল, এইটা একই ব্যক্তি কিন্তু একই সময় হিজামা করা হয়েছে। তো এর ধরেন কোলেস্টেরল বেশি পাওয়া গেছে হিজামার মাধ্যমে বের করা রক্তের মধ্যে, ইউরিক অ্যাসিড বেশি পাওয়া গেছে, এখানে ফ্যাট বেশি পাওয়া গেছে। তার মানে কি, হিজামা দ্বারা এগুলো বের করা হয়। এখন আমি একটা মানুষকে যখন আমি বোঝায়া বলতে যাবো, তখন এটা আমার বাচন ভঙ্গি বা বলার প্রকাশ ভঙ্গি সুন্দর হইতে হবে, সে এসে ওড়ায় না দেয়। ঠিক আছে, তো এই জন্য হিজামার দ্বারা আমরা আসলে করি কি, আমরা একদম বদ রক্ত বের করি, দূষিত রক্ত বের করি, বিষ ব্যথা বের করি, এই শব্দগুলা ভুল শব্দ, এই শব্দগুলো আমরা বলবো না। আমরা কি, আমরা সাইন্টিফিক ভাবে বলবো, মানুষকে ভালো শব্দে ভালো ভালো মানে বুঝতে পারে এভাবে বলবো যে রক্তের উপাদানটাই বের করি আমরা। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনার বন্ধু তো মাসে 3 মাস পর রক্ত দেয়, সন্ধানী বা বিভিন্ন ইতে আছে না, রক্ত দেয়, সে বলতে পারে আমার তো আমার হিজামা করার কি দরকার, আমি তো রক্ত দিচ্ছি। যেহেতু আপনি বলছেন যে হিজামা করলে রক্ত মানে রক্তই বের করা হয়, আমি তো প্রতি 3 মাস পর 4 মাস পর রক্ত দিই, আমি এবার 18 বার রক্ত দিচ্ছি, তাহলে আমার হিজামা করার কি প্রয়োজন? এইটা আমরা সামনে পড়বো, একটু পরে আমরা এই বিষয়গুলো পড়বো আর কি, যে রক্তদান এক জিনিস, হিজামা করা আরেক জিনিস। রক্তদানের রক্তটা আমরা একদম ফ্রেশ রক্ত দিচ্ছি শিরা থেকে, আর হিজামার রক্তটা আমরা আনতেছি চামড়ার ঠিক নিচ থেকে, দ্বিতীয় স্তর। এই রক্তের মধ্যে ক্ষতিকর উপাদান বা দূষিত উপাদান বেশি থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা বেশ কিছু থিওরিটিক্যাল আলোচনা করলাম, এখন আমরা সামনে একটু হিজামার প্র্যাকটিক্যাল বিষয়গুলো পড়ি। আমার অলরেডি আমি প্রায় 250 স্লাইড নিয়ে আসছি আজকে, হ্যাঁ, আমি জানি না কতটুকু কভার করতে পারবো 250 স্লাইডের মধ্যে। এখানে 53 পর্যন্ত আমরা, আচ্ছা দেখেন তো, চিকিৎসা কাদের কাজ? চিকিৎসা কিন্তু ডাক্তারের কাজ, এটা আমরা জানি সবাই। চিকিৎসা চিকিৎসকদের কাজ। আপনি কে? আপনি কি ডাক্তার, নাকি আপনি চাকরিজীবী, নাকি ইমাম, নাকি গৃহিণী, না ছাত্র, শিক্ষক? তো চিকিৎসক কারা, এটা একটা বড় আমাদের জানা উচিত। সবাই কিন্তু চিকিৎসক না, যারা সরকার অনুমোদিত বা সরকার অ্যাপ্রুভড যে প্রতিষ্ঠান আছে ওখানে পড়াশোনা করে পাস করে সার্টিফিকেট পাবে, তারা শিক্ষক, তারা চিকিৎসক। বাংলাদেশের 3টা বোর্ড আছে, অ্যালোপ্যাথির, হোমিওপ্যাথি আর ইউনানি আয়ুর্বেদের একটা। ওখানে এখন ডাক্তার আসলে কি করেন দেখেন তো, ডাক্তার আমরা ডাক্তারকে গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলি, ডাক্তারকে গিয়ে আমরা এই কথা বলি না যে ডাক্তার সাহেব আমার তো গ্যাস্ট্রিক সমস্যা, একটা ওষুধ লিখে দেন, আমার তো হচ্ছে হাই প্রেশার, আপনি একটা ওষুধ লিখে দেন, এই কথা কিন্তু আমরা ডাক্তারকে বলি না। আমরা এটা বলতো আমরা ফার্মেসি থেকে ওষুধ নিতে পারতাম, বা মানুষ যদিও ফার্মেসি থেকে নেওয়া উচিত না, ডাক্তার কাছে যাওয়া উচিত,
তো আমি গিয়ে আমার সমস্যাগুলোর কথা রাখাতে খুলে বলি, ডাক্তার আমার সমস্যা শুনে সেই অনুযায়ী রোগ নির্ণয় করেন, প্রথম কাজ যেটা। এরপরে ওই অনুযায়ী তিনি ওষুধ দেন। তো চিকিৎসার প্রথম কাজ হলো রোগ নির্ণয়। ওই রোগ নির্ণয় অনেক সময় ডাক্তার সাহেব নিজে রোগ নির্ণয় কনফার্ম হতে পারেন না, এই জন্য উনি রোগ নির্ণয় কেন্দ্রে পাঠান, ডায়াগনস্টিক সেন্টারে পাঠান টেস্ট করার জন্য। লক্ষণ একই থাকতে পারে, বললাম যে জ্বর সবারই, কিন্তু তো হিজামার ক্ষেত্রে যেটা করবো আমরা এখন, ওষুধ তো আমরা বডিতে ঢোকাই, হিজামাতে আমরা কি করি আর ডাক্তার কি করে, এটা যদি আমরা একটা পার্থক্য দেখি কেন হিজামা নিরাপদ। দেখেন, ওষুধ আমরা শরীরে ঢোকাই আর হিজামাদার শরীর থেকে বের করা হয়। আপনি যে কোনো ওষুধ থেকেও খেতে পারবে না, ক্ষতি হবে তার। কিন্তু হিজামা সঠিকভাবে করা হলে সঠিক ব্যক্তিদের, আমরা সামনে রোগী নিয়ে পড়বো, কোন রোগের হিজামা করা যাবে যাবে না এগুলো বিস্তারিত আমরা পড়বো। হ্যাঁ, তো এই বিষয়গুলা, ওষুধের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা একটা বিষয়। ওষুধের অনেক সময় কোর্স পূরণ করতে হয়, যেমন কিছু এরকম বাধ্যবাধকতা নাই। সুস্থ ব্যক্তি ওষুধ সেবন করতে পারে না, এটা মানে খাবার খেতে পারবে, মেডিসিন নিতে পারবে না সুস্থ ব্যক্তি, কিন্তু হিজামা সুস্থ ব্যক্তিও করতে পারবে, কারণ হিজামাতে আমরা বডিতে কোনো কিছু ঢোকাচ্ছি না, তো বের করতেছি। ঠিক আছে, একাধিক চিকিৎসা পদ্ধতির ওষুধ আপনি একত্রে সেবন করতে পারবেন না। আপনি এটা পারবেন না যে আমি একসাথে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব একসাথে খাই। এখন কখন ওষুধ লাগবে, কখন হিজামা লাগবে, একটা রোগ যখন অনেক দীর্ঘমেয়াদী বা অনেক জটিল হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, তখন আমরা হিজামা করবো না, তাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো। এখন তীব্রতা কম আছে, আপনি চাইলে এখন হিজামা করতে পারেন, তীব্রতা কম আছে। তো এই এতটুকু আলোচনা করার পরে আমরা একটু এখন যেটা করব, আমরা একটু দেখে নেই যে আসলে হিজামা থেরাপিস্ট হওয়ার জন্য আমাকে কি কি জানতে হবে। হ্যাঁ, হিজামা শেখার জন্য, হিজামা ভালো করে করার জন্য আপনার কোন কোন বিষয় জানা উচিত, এইটা একটু জানলে বা আমরা আমাদের আগামী 3 দিনে আসলে কি কি আলোচনা করব এই বিষয়গুলো একটু আপনাদের দেখাই নেই। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা মূলত হিজামা সম্বন্ধে প্রাথমিক কিছু আলোচনা করলাম। হিজামা থেরাপিস্ট, আপনি যদি ভালো করে হিজামা করতে চান, হিজামা একজন দক্ষ বা ভালো একজন হিজামা থেরাপিস্ট হতে চান, তাহলে কোন বিষয়গুলো আপনার জানা জরুরি এটা আপনি একটু দেখি। হিজামার সঠিক জ্ঞান আমার জানা লাগবে, হিজামা আসলে কি, কিভাবে করা হয়, কিভাবে কাদের করা হয়, কি করা হয়, এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে। হিজামা সম্বন্ধে সঠিক জ্ঞান, হিজামা থেরাপিস্টের মানে আপনার ব্যক্তিগত সতর্কতা, রোগী সিলেকশন, আপনি কোন রোগী ধরবেন, কোন রোগী ছাড়বেন। তারপরে হচ্ছে নিষিদ্ধ বিষয়, কাদের হিজামা করা যাবে না, হিজামার কাপ বসানোর মূলনীতি, এই বিষয়গুলো আপনার জানা লাগবে। এইবার সংক্রান্ত হাদিস, হিজামা কিভাবে কাজ করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন একটা মানুষ আপনার সাথে হিজামা করতে আসলো, আপনি বললেন যে ভাই হিজামা করে গ্যাস্ট্রিক কেমনে ভালো হবে, হিজামা করে ডায়াবেটিস কেমনে ভালো হবে। একটা মানুষ আপনাকে এই প্রশ্ন করতেই পারে, আপনি তাকে বলেন যে আল্লাহর কুদরত, তাকে উত্তর দিয়ে দিলেন। এটা দ্বারা সবাই কিন্তু মেনে নিবে না, সবাই এই কথা মানবে না। অনেকেই আছে আপনার কাছে ব্যাখ্যা চাইবে যে আসলে হিজামা কাজ করে কিভাবে, এটা একটু বলেন, এটা ব্যাখ্যা চাইবে কিনা বলেন। তো আপনাকে সাইন্টিফিক ওয়েতে তাকে এক্সপ্লেন করতে হবে, বোঝাইতে হবে। এবং কখন বোঝাতে পারবেন, যখন আপনি নিজে পারবেন, এবং এই ব্যাখ্যাটা জানলে হবে কি, একটা আলাদা কনফিডেন্স কাজ করবে। চামড়ার গঠন দেখেন, রোগী যত প্রবলেম নিয়ে আসুক, আমাদের চামড়াতে সমস্যা নিয়ে আসুক বা চামড়ার ভিতরে সমস্যা, চামড়াতে কি চর্মরোগ আর ভিতরে কি বিভিন্ন অর্গানের সমস্যা, হার্ট, লাংস, কিডনির বা মাসলের বিভিন্ন প্রবলেম, সব তো ভিতরে। তো প্রবলেম ভিতরে থাকুক বা প্রবলেম বাইরে থাকুক, আমরা কাপ কোথায় বসাই, কাপ কিন্তু চামড়ায় বসাই। এরকম চামড়ার সময় আমাকে পড়তে হবে না, এটা কতটুকু, কয়টা লেয়ার আছে, কি করায়, কোন লেয়ারে কি থাকে, কতটুকু আসতে দেবো, কি করবো, বিস্তারিত পড়তে হবে, জেনে তারপর আগাইতে হবে, জানলে তো হবে না, এটা নিয়ে আমাদের পড়তে হবে। হিজামা আমরা অনেক ধরনের কাটিং করি, হ্যাঁ হিজামাতে। তো এইখানে অনেক ধরনের কিছু মিসকনসেপশন আমাদের দেশে প্রচলিত। তো হিজামার বাইরে অনেক ফায়ার কাপিং আছে, ড্রাই কাপিং, মেসেজ কাপিং, বিভিন্ন ধরনের কাপিং। ক্ষেত্র বিশেষে আপনারা যারা অলরেডি প্র্যাকটিস করেন এগুলা দেখে থাকবেন, এই যে তো কাপগুলা দেখে থাকবেন। ক্ষেত্র বিশেষে আমরা শুধু এগুলা করলেও রোগী ভালো হয়ে যায়, তো আপনাকে ওই কাপিং গুলা সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা হিজামার অংশ না, কিন্তু হিজামার সাথে জড়িত। এরপরে হিজামার সাথে জড়িত আরো কিছু বিষয়, ডায়েট, লাইফস্টাইল, এটা যেমন জানতে হবে আমাকে। মানে একটা রোগী এসে বললো যে আমার যা খুশি আমি তা খাবো, যখন খুশি ঘুমাবো, যা ইচ্ছা করব, শুধু প্রতি মাসে আপনার কাছে আসবো, হিজামা করাবো, আমি এতে ভালো থাকতে চাই। অনেকে চায়, আমাদের অনেকে এসে বলে ওজন কমানোর কোনো হিজামা আছে কিনা। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মানে কিয়ামত পর্যন্ত পুরা উম্মতের জন্য আদর্শ। এখন নিশ্চয়ই এই কথা মানে নিশ্চয়ই হিজামা শেফা আছে, আমরা শুনছি। এখন এই রোগী তো বলতে পারে যে আমি তো এই 13 বার হিজামা করার সময় তো ভালো হইলাম না, বা 10 বার হিজামা করছি। তার ডায়েট লাইফস্টাইলে কিছু বিষয় থাকে না, মডিফিকেশন করতে হবে। ঠিক আছে? তো হিজামা করতে কি কি লাগবে, কোন কোন জিনিস লাগে এবং এটার ব্যবহারের নিয়ম, এটা আমাদেরকে পড়তে হবে। হিজামা করতে কোন কোন যন্ত্রপাতি প্রয়োজন এবং সেগুলো কিভাবে ব্যবহার করব, এই যা যা দেখাচ্ছি সব কিন্তু আমাদের কোর্সে আলোচনা হবে। আজকে হবে, আগামীকাল হবে, পরশুদিন হবে। ঠিক আছে? বিভিন্ন রোগের হিজামা করানোর ক্ষেত্রে কাপ নির্ধারণের মূল নীতি, যে আমরা বই ঘাটি যে গ্যাস্ট্রিকের মধ্যে কোথায় কাপ বসাইতে হয়, তারপর হচ্ছে মাথা ব্যথার জন্য কোথায় কাপ বসাতে হয়, এটা ভুল। আপনাকে চিন্তা করতে হবে রোগী যে রোগটা নিয়ে আসলো এই রোগের সাথে কোন অর্গান জড়িত। আমরা আজকে সবাই আজকে ছুটির দিন ছিল, সবাই তো ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন, সবাই ভাত খাইছেন একটু দুপুরে। এই এই 500 জনের মধ্যে দেখা যাবে 50 জনের দুপুরে খাওয়ার পর একটু গ্যাস্ট্রিক সমস্যা মনে হচ্ছে, 12 জনের হয়তো ডায়রিয়া হয়েছে, 100 জনের হয়তো কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এখন খাইলাম সবাই একই খাবার বা বিভিন্ন এক এক রেজাল্ট হচ্ছে, কারণ কি ভিতরের অর্গান গুলো ঠিকঠাক কাজ করতেছে না। এখন কোন অর্গানের প্রবলেমের কারণে কোন রোগ হচ্ছে আমার, এইটা যদি আমি জানি, মানে এই রোগ নিয়ে যদি রোগী আসে এই রোগীর সাথে জড়িত অর্গানে আমি কাপ বসাই দেবো বাস। যেমন ধরেন আপনার কাছে একটা রোগী আসলো, তার শ্বাসকষ্ট, আপনি কি বই খুঁজবেন শ্বাসকষ্ট হিজামা মানে কোথায় করবেন? হ্যাঁ, বই খুঁজতে পারেন, কিন্তু আপনি কনফিডেন্সের সাথে আপনাকে বুঝে জেনে বুঝে আগাইতে হবে। আপনি বুঝেন যে শ্বাস আমাদের স্বাভাবিক থাকার জন্য কোন অর্গান কাজ করে? লাংস। লাংসের সমস্যা মানে আমাদের শ্বাসকষ্ট হয়, তার মানে এখন লাংসে প্রবলেম হচ্ছে, তার লাংসে হিজামা করতে হবে। অ্যাডভান্স চিন্তা করলে লাংসের সাথে আরো কিছু অর্গান কানেক্টেড, ওই অর্গানে আপনি হিজামা করতে পারেন। লাংসে প্রবলেম হলে হার্টে প্রবলেম হয়, হার্টে প্রবলেম হলে হাইপার টেনশন হয়, হার্টে প্রবলেম হলে কিডনি প্রবলেম হয়। তো পুরো অ্যাডভান্স চিন্তা ভাবনা, সামনে হয়তো আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। বেসিক লেভেল আমরা তো বুঝতে হবে যে কোন রোগের সাথে কোন অর্গানের কানেকশন, এইটা জেনে আমরা অ্যাটলিস্ট ওখানে কাপ বসাবো। তো বিভিন্ন রোগীর চিকিৎসায় কয়টা কাপ বসাবো, কোথায় কোথায় কাপ বসাবো, কয়টা সেশন দিতে হবে, এগুলার একটা একটা ক্লিয়ার ধারণা আমাকে থাকা লাগবে। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। হিজামার নিষিদ্ধ বিষয় সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকা লাগবে। হিজামার যে নিষিদ্ধ বিষয়, এখন প্রত্যেক রোগের বা প্রত্যেক চিকিৎসা পদ্ধতির কিছু কিছু সীমাবদ্ধতা আছে, কিছু নিয়ম আছে, হুকুম আকাম আছে। কত উত্তম মানে সর্বোত্তম ইবাদত কি, মানে আমাদের কিছু ফরজ আমল আছে, নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, তাই না? তো কিছু সময় নামাজ পড়ে উল্টা গোনা হবে, কিছুদিন রোজা রাখলে উল্টা গোনা হবে। তাই জন্য হুকুম আকাম জেনে তো করতে হবে যে না, নামাজে অনেক অনেক সওয়াব, আমি সবসময় নামাজে কয়েক সময় নামাজ পড়তে উল্টা গোনা হবে। এখন হিজামা আমরা শুনলাম যে অনেক সুন্নত চিকিৎসা বলতে অনেক রোগ ভালো হয়, অনেক উপকার করে আমাদের। এখন সব রোগীকে যদি আমি হিজামা করতে যাই, একদম বিতিকিচ্ছির অবস্থা হয়ে যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, রোগী মারাও যেতে পারে, কিছু রোগীর রোগ আরো বেড়ে যাবে। এই জন্য নিষিদ্ধ বিষয় সম্পর্কে আমাকে মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে। বডির, হিউম্যান বডির কোন অংশে আপনি কাপ বসাইতে পারবেন না, এটার ক্লিয়ার ধারণা থাকা লাগবে আপনার। কোন কোন রোগীদেরকে আপনি হিজামা করাইতে পারবেন না, তার অন্য রোগ আছে, ওই রোগী হিজামা করাইতে পারানো যাবে না। আমাদের কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আজকে, কালকে, পরশু দিন আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। হিজামার আগে একদম থেরাপিস্টের প্রস্তুতির বিষয় দেখবেন। ডাক্তাররা কিছু কি পড়ে, ডাক্তাররা কিন্তু আলাদা অ্যাপ্রন করে নেন অপারেশনের আগে। ঠিক আছে? তো হিজামা করানোর আগে পরে হিজামা থেরাপিস্টের প্রস্তুতির বিষয়গুলো আলোচনা করতে হবে। নিজের প্রস্তুতি, কোন আপনি কি কি প্রস্তুতি নেবেন, রোগীর প্রস্তুতি। সব রোগী আসলো আর আমি তাকে হিজামা করাই দিলাম, এটা করা যাবে না। রোগীর কিছু প্রস্তুতির বিষয় আছে হিজামা করার আগে। ঠিক আছে? নাহলে রোগী উপকার পাবে না, উল্টা আরো ক্ষতি হতে পারে। জেনে বুঝে আগাইতে হবে। মানে আমারও প্রস্তুতি আছে, রোগীরও প্রস্তুতি আছে, সতর্কতা আছে। স্ক্র্যাচ করার দক্ষতা, মূল কাজ। হিজামার মূল কাজটা কোনটা? হিজামার মূল কাজটা হলো কি, এই যে ব্লেড দিয়ে আঁচড় দেওয়া, স্ক্র্যাচ করা, আপনারা দেখতে পাচ্ছেন।
প্লেট দিয়ে আঁচড় দেবো, এটা সার্জিক্যাল প্লেট, এটা হচ্ছে নর্মাল প্লেট। তো এই প্লেট দিয়ে আঁচড় দেওয়াটা আপনাকে ভালো করে শিখতে হবে, দক্ষতার সাথে এটা করতে হবে, ঠিক আছে? হিজামা চলাকালীন কিছু অপ্রত্যাশিত অবস্থা আসবে। স্ক্রিন কি সাইড চেঞ্জ হচ্ছে না কেন? কোন কোন রোগীদের হিজামা করা যাবে না, এবারে স্পষ্ট ধারণা রাখতে হবে। মানবদের কোন অংশে হিজামা করা যাবে না, ঠিক আছে? নিজের প্রস্তুতির বিষয় আছে, হিজামার আগে রোগীর প্রস্তুতির বিষয়, স্ক্র্যাচ করার দক্ষতা। হিজামা চলাকালীন কিছু অপ্রত্যাশিত অবস্থা আসবে আপনার, এই অপ্রত্যাশিত অবস্থার জ্ঞান থাকা লাগবে। অপ্রত্যাশিত অবস্থা বলতে আপনারা অনলাইনে দেখে থাকবেন হিজামা করার পরে প্রচুর ফুসকা পড়ে গেছে, তো এইটা নিয়ে এসে একদম মামলা টামলা করে ফেলছে যে ফুসকা পরে রোগী একদম মৃত্যু পথ যাচ্ছে নাকি হয়ে গেছে, এরকম কয়েক বছর আগে পত্রিকায় টেলিভিশনে নিউজ হয়েছিল। তো হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী ফুসকা পড়তে পারে, ঠিক আছে? তো অজ্ঞান হইতে পারে, ফুসকা পড়তে পারে, এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। রোগীর রক্ত কম আসতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে, রোগীর শরীরে জিন চলে আসতে পারে। আপনি যদি কোনো জিন জাদু বদ্ধ সমস্যা আক্রান্ত রোগীদের হিজামা করেন, তার শরীরে জিন চলে আসতে পারে, ঠিক আছে? এখন এইটা আপনাকে তো ভালো করে বুঝে শুনে আগাইতে হবে, ঠিক আছে? এই জন্য অপ্রত্যাশিত বিষয়গুলো কেন ঘটে এই বিষয়গুলো আপনাকে জানা থাকা লাগবে, ঠিক আছে? রোগীর বয়স, হিজামার দিন তারিখ, কোন দিন হিজামা করবো কোন দিন করবো না, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানবদের ভাইটাল অর্গান সম্বন্ধে স্পষ্ট ধারণা। আমরা যে কাপ বসাবো, কাপ কোথায় বসাবো, কেন বসাবো, হ্যাঁ? যে আমাদের যে ভাইটাল অর্গান গুলো আছে, হার্ট, লাংস, কিডনি, লিভার, এগুলো কোনটা কি কাজ করে, কোথায় আমি কেন কাপ আসবো, কোন রোগের জন্য কোন অর্গান ডিটক্স করতে হবে, এগুলো বিস্তারিত আমার ধারণা থাকা লাগবে। তাইলে আমার ওই যে পয়েন্টের পিছনে পড়তে হবে না, ঠিক আছে? যে কোন পয়েন্ট কোথায় কি করতে হয়, এগুলো এগুলো পড়া লাগবে না। অর্গান ভিত্তিক আছে আমরা হিজামা করাবো, মানে কোন রোগ হলে কোন অর্গানে কাপ বসাইতে হবে, সেই অর্গানটা কোথায়। যেমন আপনি শুনলেন যে হিজামা মানে একটা মানুষ হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসছে, তার শ্বাসকষ্টের জন্য আপনাকে হিজামা করাইতে হবে লাংস এর মধ্যে। কারণ লাংস কোথায়, কোন অংশে কাপ বসালে আমি লাংস কভার করতে পারবো, এইটা আমাকে জানা থাকা লাগবে, বুঝতে পারছেন? স্লাইড শেয়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে বোধহয় না, দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো স্লাইড আসতেছে না। আচ্ছা, আবার দিয়ে দেখে এবার আশা করে আসবে। স্টপ শেয়ার করে দিলাম। আচ্ছা, নতুন করে দিচ্ছি আবার। এবার এবার স্লাইড শেয়ার হয়েছে। আচ্ছা, চলে আসছে বোধহয়। এবার চলে আসছে। অর্গান ভিত্তিক জ্ঞান, এটা কিন্তু যেমন মূল একটা মজার একটা বিষয়, হ্যাঁ? মানে একটা মানুষের গ্যাস্ট্রিক সমস্যা কেন হয়,
আপনাদের হাতে একটা রোগী এসে বললো আমার গ্যাস্ট্রিক সমস্যা, আমার প্রচুর অ্যাসিডিটি হচ্ছে বা আমার আলসার হয়ে গেছে, গ্যাস্ট্রিকের মারাত্মক সমস্যা হচ্ছে। এখন আপনাকে তো বোঝা উচিত কোন অর্গানে তার প্রবলেম হয়েছে। আপনি অর্গানের উপরে কাপ বসান, হ্যাঁ আমরা সামনে ব্যাখ্যা করবো, ঠিক আছে? এইটা যদি আমি রোগ ভিত্তিক আমরা জানতে পারি তাহলে খুব ভালো। কাপ বসানোর মূলনীতি কি, চিন্তা করে কোথায় কাপ বসাবো, এটা আমাকে জানতে হবে। আপনি একটা রোগী আসলে মাথায় কাপ বসাই দিলাম, এটা তো হলো না। কেন মাথায় কাপ বসাবো, কেন বুকে কাপ বসাবো, কি চিন্তা করে কাপ বসাবো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এর বাইরে সুন্নত পয়েন্ট, ডিটক্স পয়েন্ট, রোগের হিস্ট্রি নেওয়া, হাইজিন মেনটেন, এগুলো বিস্তারিত আমাদের জানা থাকা লাগবে। এটা হলো আমাদের কোন কোন বিষয় জেনে হিজামা করতে হবে, এটা সবাই ক্লিয়ার কিনা, অ্যাটলিস্ট এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা আমি একটু আপনাদেরকে সুযোগ দিচ্ছি কথা বলার। আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন আরো ডিটেলস আলোচনায় চলে যাব। একটু মাইক্রোফোন অন করে বলেন তো, বুঝতে পারছেন কিনা আমরা আসলে কি কি কোন কোন বিষয় শেখা উচিত, সবাই কি ক্লিয়ার? এখন আপনারা এটা ভাবতে পারেন যে আমি সিলেবাস বুঝাইলাম 1 ঘন্টায়, তার মানে ক্লাস কয় ঘন্টা করতে হবে? না, সিলেবাস বোঝাই নাই, মানে হিজামা সম্বন্ধে প্রাথমিক আলোচনা করছি আমরা, এরপরে বুঝাইলাম কি কি পড়া লাগবে। তো সময় দিতে বলেন, আমাদের তো আজকে কাল হবে, আজকে কয়টা পর্যন্ত কাজ করতে পারবে? সবাই একটু আনমিউট হয়ে যায়, সবাই মিউট হয়ে যায়, সবাই একটু মিউট হয়ে যায়, হ্যাঁ সবাই মিউট হয়ে যায়। আচ্ছা, আমরা থিওরিটিক্যাল আলোচনা একটু পাংশা মনে হবে, একটু একটু মানে মজা লাগবে না, হ্যাঁ এটা আমরা একটু পরে করি, আমরা একটু ডিরেক্ট হিজামাতে একটু পরে আসি, তারপরে এই আলোচনাটা আবার করব, ঠিক আছে? একটু মজার টপিক পড়ি। আচ্ছা, অনেকে এরকম বলে না যে কাপিং করাই, বিভিন্ন ধরনের কাপিং, স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি। এখানে একটা মূল কনসেপ্ট হচ্ছে যে কাপিং করে, এখন কাপ দিয়ে করে মানে কাপিং। কাপিং শব্দটা মূলত হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, টিসিএম, চাইনাদের চিকিৎসা, যেটা ওদের ওদের অনেক ধরনের চিকিৎসা আছে। আকুপাংচার আপনার নাম শুনে থাকবেন, আকুপাংচার, তারপর হচ্ছে মক্সিবাসন, বিভিন্ন তাইচি মানে বিভিন্ন মেসেজ করে ওরা, বিভিন্ন নাচের মাধ্যমে চিকিৎসা করে, বিভিন্ন হার্বস এর মাধ্যমে চিকিৎসা করে, হ্যাঁ কাপিং করেও চিকিৎসা করে। ওটা অনেক আগের, হাজার হাজার বছর আগের চিকিৎসা পদ্ধতি। তো ওখানে ওরা ওই চায়নারা বিভিন্ন ধরনের কাপিং করে, ওয়েট কাপিং করে, ড্রাই কাপিং, ফায়ার কাপিং, ফ্লেশ কাপিং, বিভিন্ন ধরনের কাপিং চায়নারা করে থাকে। আমরা হিজামা দেখা যায় ওয়েট কাপিং এরকম ওরা রক্ত বের করে, চায়নারা মেইনলি ওরা আকুপাংচার করে বা হার্বস, চিগং এক্সারসাইজ, টুইনা মাসাজ থেরাপি, ওই যে স্পা নাম শুনছেন আপনারা, স্পা, স্পা একটা মেসেজ, এটা যদি রিল্যাক্সের জন্য করা বা এরকম কিছু মেসেজ আছে, এটাগুলো টুইনা মাসাজ থেরাপি, এটাতে অনেক রোগের চিকিৎসা হয়। আপনি শ্বাসকষ্ট নিয়ে আসছেন, মেসেজ করে আপনার শ্বাসকষ্ট ঠিক করে ফেলবে, কোমর ব্যথা নিয়ে আসছেন ঠিক করে ফেলবে, ঠিক আছে? তো ওরা ওয়েট কাপিং করে কম, ওরা যেটা করে একটা দুইটা পয়েন্টে অনেক ডিপ করে রক্ত বের করে। ড্রাই কাপিং করে চায়নারা অনেক, তারপরে ফায়ার কাপিং করে, ওয়াটার কাপিং মানে কাপের ভিতরে পানি দিয়ে কাপিং করে, বায়োম্যাগ এখানে মানে চুম্বক দেওয়া থাকে দিয়ে ওখানে তারা কাপিংটা করে। এখন হিজামা আমরা পাইছি কোত্থেকে বলেন তো? আমরা তো চায়নাদের কাছ থেকে হিজামা নেই না, হিজামা পাইছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হাদিস থেকে। ওই জমানায় ওনারা কিভাবে হিজামা করতো বা কত ধরনের কাপিং করা হিজামাতে, এইটা আমরা একটু দেখি। মানে হিজামা করার সময় তো আমরা ফায়ার কাপিং করি না, তাই না? আজকে ক্লাসের পরে আশা করি আপনার যে কাপিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনার সলভ হয়ে যাবে। দেখেন, আমরা নামাজ পড়ি না, এটা খুব খুব একটা পাওয়ারফুল একটা কথা, আপনি মনোযোগ দিয়ে শুনেন, কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগবে। নামাজের মধ্যে মানে কি কি করি আমরা? তাকবীরে তাহরিমা, তেলাওয়াত করি, সানা পড়ি, রুকু দেই, সিজদা করি, বৈঠক। শুধু রুকু কি আমি নামাজ পড়তে পারবো? শুধু সিজদাকে নামাজ বলা যাবে না, শুধু তেলাওয়াতকে নামাজ বলা যাবে না, সবগুলা মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে 2 রাকাত 4 রাকাত নামাজ। তো এই যে কাপিং যতগুলো আছে, হিজামাতে আমরা মেইনলি 2 ধরনের কাপিং করি, একটা হচ্ছে ড্রাই কাপিং, একটা হচ্ছে ওয়েট কাপিং।
আজকে অনেক বৃষ্টি হয়েছে ঢাকায়, মানে ওয়েদারটা ভেজা ছিল, ওয়েট। কোনো কাপড় যদি শুকায় যায় আমরা বলি ড্রাই, শুকায় না এখনো পানি আছে বলছে ওয়েট, ওয়েট টিস্যু, ভেজা টিস্যু, ওয়েট মানে ভেজা। তো ভেজা মানে রক্ত দিয়ে ভেজা। আমি এখানে হিজামার সময় পানি চিন্তা করবো না, এখানে রক্তের কথা চিন্তা করবো। যেই কাপিং এর দ্বারা রক্ত বের হয় এটা হচ্ছে ওয়েট কাপিং, যে কাপিং এর দ্বারা রক্ত বের হয় না এটা হচ্ছে ড্রাই কাপিং। ক্লিয়ার? রক্ত বের হয় নাই, তাহলে এটা এটা কি কাপিং? স্ক্রিনে দেখা যাচ্ছে এটা ড্রাই কাপিং, রক্ত বের হয় নাই। এটা কি কাপিং? এটা ওয়েট কাপিং, রক্ত বের হয়েছে। এটা কি কাপিং? রক্ত বের হয় না, এটা ড্রাই কাপিং। ক্লিয়ার? তো যে কাপিং, কাপিং মানে যে কাপ ফিক্সড করলে রক্ত বের হয় না, কাপ লাগালে এটা হচ্ছে ড্রাই, রক্ত বের হলে এটা ওয়েট। ওকে, এখন রক্ত বের হয় না অর্থাৎ ড্রাই কাপিং আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কাপটা এই জায়গায় বসায় রেখে দিতে পারি, কাপটা আমি এই যে বসায় রেখে দিলাম, কাপটা বসায় রেখে দিতে পারি, ফিক্সড জায়গায় ফিক্সড। আর হচ্ছে মুভ করাইলাম, আরেকটা কাপিং হচ্ছে মুভিং কাপিং। মুভ মানে কি নড়াচড়া করানো, যে নড়াচড়া করতে হলে আমাকে তেল দিয়ে নড়াচড়া করতে হবে, মুভিং কাপিং। তাহলে এই মুভিং কাপিং এও কোনো রক্ত বের হয় না, আর রক্ত যেটাতে বের হয় না এটা হচ্ছে ড্রাই কাপিং। তার মানে ড্রাই কাপিং আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে মুভিং কাপিং। এই সবগুলা মিলে হচ্ছে হিজামা, একক ভাবে কোনোটা হিজামা না। ড্রাই কাপিং, ফিক্সড কাপিং, মুভিং কাপিং, ওয়েট কাপিং মিলে হিজামা। এখন কোন রোগী যদি আসে, রোগীকে আপনি জাস্ট এতটুকু করে দিলেন, আপনি তাকে বলতে পারবেন হিজামা করছি? না, হিজামার একটা পার্ট, একটা অংশ, পুরো হিজামা কিন্তু হয় নাই। আমরা যখন রোগীদেরকে কাজ করি, হিজামা করি, শুরুতে আমরা জায়গাটা ক্লিন করি, তারপরে তেল দিয়ে মুভিং কাপিং করি, তারপরে ফিক্সড কাপিং মানে কাপটা বসায় রাখি, কিছুক্ষণ রাখি, রাখার পরে আবার আলতো করে আঁচড় দিয়ে স্ক্র্যাচ করি, হাদিসে আছে স্ক্র্যাচের মধ্যে শেফা। আবার কাপ বসায় দিলে তখন এইটা হয়। সব মিলে কমপ্লিট প্যাকেজ হচ্ছে হিজামা। এখন যদি কেউ বলে আসেন আপনাকে ড্রাই হিজামা করে দেই, তো হিজামা তো হলো না। মানে বডি থেকে যে বের করার যে বিষয়টা, বের করতে চাইলে তো আপনাকে স্ক্র্যাচ করতে হবে, আঁচড় দিতে হবে, না তো বের হবে না। যদি আপনি মুভিং কাপিং, ফিক্সড কাপিং করেন, রক্ত বের করতে চাইলে তো আপনাকে আঁচড় দিতে হবে। আর আঁচড়ের মধ্যে শেফা, এটা হাদিসের কথা, আমরা একটু হাদিস দেখে আসছি। তিন জিনিসের মধ্যে শেফা আছে, মধু পান করা, হিজামা থেরাপিস্টের আঁচড়, ঠিক আছে, আর আগুন দিয়ে দাগ দেওয়া। আগুন দিয়ে দাগ দেওয়া তো নিষেধ। তো ড্রাই কাপিং মানে কি আশা করি বুঝছেন, ওয়েট কাপিং তো আশা করি সবই ক্লিয়ার, ঠিক আছে। তার মানে ফায়ার কাপিং কি কাপিং একটু চিন্তা করেন তো। ফায়ারের নাম তো হয়েছে আমরা আগুন দেওয়ার জন্য, ধরেন এইটাতে রক্ত মানে এখানে আমরা তো এই কাপটাতে বাতাস বের করার জায়গা আছে, এখানে বাতাস বের করার কোনো জায়গা নাই, কিন্তু আমরা আগুন দিয়ে জাস্ট কাপটা লাগাই দিই, কমপ্লিট হয়, বাস এই যে ফাংশন বাস কাপটা লেগে গেল। কিন্তু এটা ড্রাই না ওয়েট, ওইটা চিন্তা করি এটা ড্রাই, ঠিক আছে। তার মানে এই কাজ তো আমি এই নর্মাল কাপ দিয়ে করতে পারবো, এটা দিয়ে আমি করতে পারবো না, বাস কাজ তো একই হলো। এই লোক আগুন দিয়ে যেটা করো আমি যেটা কাজ তো একই হলো, কাপিং এর ক্ষেত্রে কাজ এক না। হ্যাঁ, ওখানে হয়তো কিছু আগুনের বিষয় আছে, কিছু হিট আসছে, হিটের একটা ফাংশন থাকতে পারে, ওই হিট আমরা বিকল্প ভাবেও দিতে পারবো। ওই যে ফ্যান্টাসিতে ভুগি না আমরা, যে ফায়ার কাপ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে না, এই কাপ দিয়ে আমরা সব কাজ করতে পারবো, এই যে আমার সবগুলা কাপিং করতে পারবো। ক্লিয়ার সবাই? তো ড্রাই কাপিং, ওয়েট কাপিং নিয়ে আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। এখন আমরা দেখি হিজামা করতে গেলে আমার আসলে লাগবে কি কি। এখন আশা করি একটু ভালো লাগতেছে সবার, যে এখন না না প্র্যাকটিক্যাল হিজামার মধ্যে আসছি। এতক্ষণ কি বলতেছিলাম অনেক কিছু। তো হিজামা করতে আসলে আমাদের লাগবে কি কি। হিজামা করতে আমাদের লাগবে মূলত হিজামার কাপ, কাপ আপনার লাগবেই, হিজামার কাপ লাগবেই, এটার বিকল্প নাই। আমাদের দেশে সাধারণত বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়, ছোট থেকে ছোট সাইজ, বড় সাইজ, আরেকটু বড় সাইজ, হ্যাঁ এরকম বিভিন্ন বিভিন্ন সাইজের কাপ, এই তিনটা সাইজে বেশি লাগে আমাদের। হ্যাঁ, তো বিভিন্ন সাইজের কাপ আমাদের দেশে পাওয়া যায়। হিজামার কাপ লাগবে হিজামা করতে, সাকশন গান লাগে, এরকম বিভিন্ন সাইজের কাপ বাইরের দেশে পাওয়া যায়, আমাদের দেশে না। সাকশন গান লাগবে, এটা সাকশন গান, ওই যে বেদেরা মুখ দিয়ে টান দিত না, তো
এই কান থাকার কারণে আমাদের কাজ অনেক কমে গেছে, অনেক সহজ হয়ে গেছে। বাস একটা টান দিচ্ছি আর কাপের বাতাসটা বের হয়ে যাচ্ছে, কাপটা লেগে যাচ্ছে। ঠিক আছে, সাকশন গান এটাকে বলে। মানে এটা একটু পিস্তলের মতো আর কি, একটু ভাবসা, একটু গুলি করার মতো। তো ওই জন্য গান নাম দিচ্ছে এটাকে। কেউ পাম্পার বলে, পাম্পিং মেশিন বলে, তো আমরা একটু স্মার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, সাকশন গান। ঠিক আছে, তারপরে সাকশন মেশিন, ইলেকট্রিক সাকশন মেশিন। এইটা হলো মানে এটা হচ্ছে কারেন্টের সাহায্যে চলে আর কি, ইলেকট্রিক সাকশন মেশিন। এটা কন্টিনিউয়াসলি বাতাস বের করতে থাকে, এটা চুল সহ মাথায় এবং শরীর লোমশ অংশে কাপ বসাইতে এটা আমরা এই ধরনের মেশিনটা ইউজ করি। ঠিক আছে, পেশেন্ট বেড লাগবে, আমরা তো হিজামা রোগীকে তো একদম ফ্লোরের মধ্যে শোয়াবো না, সোফার মধ্যে শোয়া হিজামা করবো না, তাকে পেশেন্ট বেডের মধ্যে শোয়া হিজামা করবো। পেশেন্ট বেড লাগবে, তারপরে বেড টিস্যু ব্যবহার করতে হবে আমাদের। কারণ একই বেডে ধরেন একটা রোগী হিজামা করে গেল, তার চর্মরোগ থাকতে পারে, সে ঘামতে পারে। তো পরের রোগী যে আমি তাকে হিজামা করবো, যদিও মুছে নেবো ভালো করে, কিন্তু তার একটা বিব্রত লাগতে পারে। এই জন্য বড় টিস্যু পাওয়া যায়, বেড টিস্যু পাওয়া যায়, আপনারা খেয়াল করে দেখবেন। এই ধরনের বেড টিস্যু আমরা ইউজ করি, ডিসপোজেবল। একবার যেমন করা শেষ ফেলে দেবার পর, যারা আলট্রা করাইছেন অথবা যারা ইসিজি ইকো করাইছেন, দেখবেন এরকম বেড টিস্যু বিছায় দেয়। তো রোগীরও একটু কমফোর্ট লাগবে, হাইজিন মেনটেন হবে, আপনার হিজামা করাটা আরো স্মার্ট হবে। হিজামা আরো 10 জন করে, আপনিও করেন। আপনার কাছে কেন আসবে রোগী? কাজ তো একটাই, স্ক্র্যাচ সবাই করে। আগে পরের কাজটা আপনি কিভাবে করছেন, কতটুকু করছেন, এইটা দেখে রোগী আপনার কাছে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সার্জিক্যাল ব্লেড অথবা নরমাল ব্লেড দিয়ে স্ক্র্যাচ করতে হবে। আঁচড় দেওয়ার জন্য আমরা এই দুইটা জিনিস মাথার মধ্যে কথা গেঁথে নেন। হিজামা করতে হবে আঁচড় দিয়ে, হাদিসে আমরা দেখে আসছি। আঁচড়ের মধ্যে শেফা। অনেকে বিভিন্ন কলম, পিন, এই সে অনেক কিছু কথা বলেন, ওইটা দিয়ে হিজামা করলে সুন্নত মোতাবেক হিজামা হইল না, কারণ হাদিসে আঁচড়ের কথা আসে সরাসরি। আর কলম দিয়ে ফুটা করা হয়, আঁচড় দেওয়া যায় না। এই জন্য নর্মাল ব্লেড দিয়ে চাইলে করতে পারেন, অথবা আপনি সার্জিক্যাল ব্লেডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হিজামা করার আগে রোগীর শরীরটা আমরা ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই। পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম জিনিস আমরা ইউজ করতে পারি। আমরা হেক্সটল ইউজ করতে পারি, আমরা ভায়োলিন ইউজ করতে পারি, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারি। এগুলো এরকম আমরা স্প্রে বোতলে আগে ভরে নিব, স্প্রে বোতলে নিয়ে নিব, আমরা স্মার্টলি এটা ইউজ করবো। ঠিক আছে, অ্যান্টিসেপটিক, মানে হিজামা করার পরে ওই জায়গাটা যাতে সহজে শুকিয়ে যায়, কোনো ধরনের উল্টাপাল্টা কাজ না হয়, ইনফেকশন না হয়, এটা সেটা না হয়, আমরা ওখানে অ্যান্টিসেপটিক মাখিয়ে দিই। সেটা লিকুইড হইতে পারে, লিকুইড আকারে ভায়োলিন হতে পারে, সেটা পাউডার ফর্মে নেভানল পাউডার হতে পারে, সেটা অয়েন্টমেন্ট হতে পারে, সেটা মধু হতে পারে, চাইলে আপনি অলিভ অয়েল দিতে পারেন, খালি জিরার তেল দিতে পারেন, নারকেল তেল দিতে পারেন, অনেক অপশন আপনার আছে। চাইলে হোমিও একটা ওষুধ পাওয়া যায় ক্যালান্ডুলা, এটাও দিতে পারেন, কিছু একটু দেন। ঠিক আছে, তাই জন্য আমাদের তেল লাগবে চেম্বারে, অলিভ অয়েল সবচেয়ে বেস্ট। মুভিং কাটিং করার জন্য লাগবে, আমার জন্য লাগবে। টিস্যু লাগবে প্রচুর আমাদের, কারণ টিস্যুতে আমরা ব্লাডটা ক্লিন করবো, প্রচুর টিস্যু লাগবে। ডাস্টবিন লাগবে, এটা ফেলার জন্য, টিস্যু ফেলার জন্য আমরা ডাস্টবিন ইউজ করবো। ট্রলি লাগবে, এই দেখেন আমি আমার সবগুলো জিনিস আমি দেখেন ট্রলিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখেন এই ট্রলি। ঠিক আছে, ক্যাবিনেট আলমারির মধ্যে একটা জিনিস রাখলেন। আপনাকে এইটা মাথায় রাখতে হবে, একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হচ্ছে রোগীর প্রতি আন্তরিকতা, সহমর্মিতা। কারণ ডাক্তার যদি আন্তরিক না হয়, রোগী কিন্তু মানে এলোমেলো ভাবে চিকিৎসা করাই ফেলবে। হিজামার ক্ষেত্রে এটা আমাদের কেন লাগবে, আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছি যেটা সবচেয়ে ভাইটাল একটা জিনিস, মানে শরীরে রক্ত নিয়ে কাজ করতেছি। এটা যেমন ভালো জিনিস তেমন রিস্কি জিনিস, ঝুঁকিপূর্ণ। মানে জীবাণু সংক্রমণের জন্য পারফেক্ট জায়গা। এবং ওই যে ব্লাড বর্ন ডিজিজ মানে ছড়াইতে পারে, ক্রস কন্টামিনেশন হতে পারে, এমন কোন জীবাণু যেগুলো তার রক্তের মাধ্যমে চলাচল করে। এখন ওই রোগী ছিল, এখন আরেক রোগী, একই কাপ দিয়ে আপনি আরেক রোগী হিজামা করেন, সেও আক্রান্ত হইতে পারে। এই জন্য কাপের একটু দাম খুব বেশি না, সিম্পল দাম, 12-14 টাকা 15 টাকা কাপের দাম। তো একটা রোগী হিজামা করতে 100-150 টাকার কাপ লাগবে আপনার, এত বড় রিস্ক নেওয়া যাবে না। দুনিয়াতেও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। ঠিক আছে, তো আমরা রোগীর প্রতি আন্তরিকতা, সহমর্মিতার সাথে হিজামা করবো, তাকে হামদর্দির সাথে নতুন কাপ ইউজ করে আমরা কাপ বসাইতে হবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হিজামা করতে কি কি জিনিস লাগবে। তারপরে যদি আমরা দেখি যে এখন এই যে আমি বিভিন্ন সাইজের কাপ আপনাদেরকে দেখাইলাম,
বড় সাইজের কাপ, ছোট সাইজের কাপ, কোনটা বসাবো কোথায়, কিভাবে বসাইতে হবে, হ্যাঁ কিভাবে বসাবো কোনটা কোথায়। তো এই বড় কাপ ছোট কাপ, আমাদের দেশে বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়, ছোট কাপ বড় কাপ, কোনটা কোথায় বসাবো বা কি চিন্তা করে বসাবো, এটা একটা মাথার মানে বিশাল একটা যন্ত্রণা হয় সবার, যে হ্যাঁ এই সলিউশন কেমনে করবো, কয় নাম্বার সাইজের কাপ কোথায় বসাই। একদম সিম্পল ভাবে বোঝাই দিচ্ছি, মাথায় রাখবেন। যেখানে যে কাপ বসে ওরা আপনি বসাই দেন। আপনি চাইলেও এই দেখেন আমার এই যে কানের পাশে চোখের পাশে আপনি চাইলেও বড় কাপ বসাতে পারবেন, এটা বসবে না। আপনি এই যে হাতের উপরে যে আপনার যে কবজি না, এটাকে কি বলে, রিস্ট, কবজির উপরে আপনি বড় কাপ বসাতে পারবেন না। তো যেখানে যেটা বসে তার মধ্যে সম্ভাব্য বড় সাইজের কাপটা বসাই দিবেন। যেমন ধরুন পিঠের মধ্যে আপনার যে বড়টাও বসবে ছোটটাও বসবে, এখন ছোটটা বসালে তো হবে না, বড়টাই বসাবেন। যেখানে যেটা বসে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের কাপটা বসাবেন। ক্লিয়ার? এখানে একটা বিষয় আছে আবার, বড় কাপ বসানো মানে কি দেখেন তো, এই যে আমি কাপটা বসাচ্ছি, কাপ বসায় যে টান দিচ্ছি মানে কি, রোগী কি একটু ব্যথা পাচ্ছে, কিন্তু এটা এটা একটা টান দিচ্ছে না, তো ব্যথা পাচ্ছে। এখন অনেকের ক্ষেত্রে বড় কাপ বসানো মানে তো বড় এরিয়া নিয়ে টান দেওয়া, সে ব্যথা আরো বেশি পাইতে পারে, সেক্ষেত্রে আমরা সাইজ কমাই দেব কাপের, আর একটু ছোট সাইজের কাপ দিলাম। জাস্ট আপনি ছবি দেখায় আপনাদেরকে, এই যে রোগীটা দেখেন, প্রথম ছবিটা, যার নাকের দুই পাশে দুটা কাপ দেওয়া আছে, দেখেন তো এই নাকের পাশে কি আমি চাইলেও বড় কাপটা বসাইতে পারতাম? পারতাম না, ওটা বসবে না। কিন্তু বুকের মধ্যে যে বড়টা বসাইছে, এখানে আমি ছোটটা বসাইতে পারতাম, এখানে ছোটটাও বসবে। কেন ছোটটা দেয় নাই? বড়টা বসে, বাস বড়টা, এখানে বড়টা পারফেক্ট। ক্লিয়ার? আবার এই রোগীর পিঠে দেখেন বড়টা বসাইছি, এই রোগীর মাথায় ছোটটা বসাইছি। তার মানে এখানে নিয়মটা কি, যেখানে যে সাইজের কাপ বসে তার মধ্যে বড় সাইজের কাপ বসাবেন। খেয়াল রাখতে হবে রোগী যাতে ব্যথা না পায়। মনে রাখবেন হিজামা একটা পেইনফুল কাজ, কষ্টদায়ক কাজ। আপনি আঁচড় দিচ্ছেন, আপনি কাপ বসাচ্ছেন, সাকশন দিচ্ছেন, রোগী কিন্তু ব্যথা পাবে। তো একজন ভালো দক্ষ স্মার্ট হিজামা থেরাপিস্ট হিসেবে আমার টার্গেট থাকবে আমি কত কম কষ্ট দিয়ে রোগী হিজামা করতে পারি। এই জন্য রোগীকে বারবার জিজ্ঞেস করা, ভাই আপনার খারাপ লাগছে, খারাপ লাগলে বলেন, সাকশন বেশি হয়ে গেল কিনা, ব্যথা বেশি পাচ্ছেন কিনা, রোগীর সাথে ইন্টারাকশন থাকতে হবে, রোগীর সাথে কথা বলতে হবে। আর এমন না যে ধমক টমক আরে চুপ করেন, এরকম না। ঠিক আছে? তাহলে কাপ বসানোর মূলনীতি আমরা মানে কাপ কিভাবে কি চিন্তা করে বসাবো বললাম। প্রথম কথা চিন্তা করতে হবে যেখানে যে সাইজের কাপ বসে ওইটা বসাবো, ওর মধ্যে বড় সাইজের কাপটা বসাবো, খেয়াল রাখবো রোগী যাতে ব্যথা না পায়। ক্লিয়ার? এখন আসেন মাথার ক্ষেত্রে, আপনি একটু খেয়াল করে দেখেন তো, এখানে আমরা যারা অলরেডি আমরা 500+ মেম্বার আছি, আমাদের হচ্ছে গুগল মিট এবং ইউটিউব মিলিয়ে, আমি এখানে একটু টোকা দিলাম হাতের মধ্যে, কিছুই ফিল হচ্ছে না। মাথায় একটু টোকা দিয়ে দেখেন তো, খারাপ লাগে, কিন্তু যথেষ্ট খারাপ লাগে। তার মানে মাথাটা অনেক বেশি সেন্সিটিভ, আমাদের মাথার সেন্সিটিভিটি বেশি। তো যেই বড় কাপ আপনি পিঠে বা বুকে বা হাতে বসাইলে কোনো খারাপ লাগতো না, ওই বড় কাপ মাথায় বসালে খারাপ লাগতে পারে। যেই বড় কাপে আপনি যথেষ্ট সাকশন দিতে পারতেন, মানে বেশি সাকশন দিতে পারতেন, মাথায় কিন্তু এত সাকশন দিলে খারাপ লাগবে। এই জন্য 3 এবং 4 নাম্বার নিয়ম হচ্ছে মাথা নিয়ে, মাথার মধ্যে আমরা বড় সাইজের কাপটা বসাবো না, যেটা আমরা পিঠে বসাই এটা আমরা মাথার মধ্যে বসাবো না। 4 নাম্বার নিয়ম হলো মাথার মধ্যে বেশি সাকশন দিব না, মানে যে অনেক বেশি সাকশন দেওয়া, যেটা মাথার মধ্যে বেশি সাকশন দিব না আমরা। ক্লিয়ার? এই দেখেন, এই যে মাথার মধ্যে বড় মানে বড় সাইজের কাপ দেই নাই, বেশি সাকশন দেওয়া যাবে না, এটা প্র্যাকটিক্যালি দেখার বিষয়। 5 নাম্বার নিয়ম হলো একই সাথে মাথায় অনেকগুলা কাপ দিব না। দেখেন এখানে কিন্তু পিঠে অনেকগুলো কাপ দিয়েছে, 8, 10টা, 15, 20টা অনেকে কাপ শরীরে দিয়ে দেয়, কিন্তু মাথার মধ্যে একসাথে আপনি 2টা, 3টা, হাইস্ট 4টা দিবেন। ভুল বুঝবেন না সবাই, আমি আবারও ক্লিয়ার করে দেই। একটা রোগী মাথা ব্যথা বা চুল পড়ার সমস্যা নিয়ে আসলো, তার মাথায় আপনি 10টা পয়েন্ট বা 8টা 9টা পয়েন্ট দেন, কোনো সমস্যা নাই, ওইটা আমি নিষেধ করতেছি না। আমি বলতেছি একই সাথে 8টা বসাই দিবেন, এটা করা যাবে না।
এখন হয়তো দুইটা দিলেন, হিজামা করলেন, স্ক্র্যাচ করলেন, আঁচড় দিলেন, রক্ত পরিষ্কার করলেন, কাজ শেষ। আবার দুইটা পয়েন্টে আবার কাপ বসান, ওই দুইটা শেষ করলেন, আবার দুইটা, এইভাবে দুইটা দুইটা তিনটা তিনটা বা চারটা করে বসান এবং হালকা সাকশন দেন। বেশি সাকশন দিলে মুরগি একদম মানে যন্ত্রণায় অস্থির হয়ে যাবে, আর হিজামাই করাবে না। ঠিক আছে? তো মাথার ক্ষেত্রে সতর্কতা তিনটা বললাম। বড় কাপ বসানো যাবে না, বেশি সাকশন দেওয়া যাবে না, একই সাথে বেশি কাপ বসানো যাবে না। এই যে রোগীটা দেখেন, এই যে এখানে কিন্তু অলরেডি আমি আগে গুলো করে সব আমি এখানে স্লাইডে যত ছবি দেখাই না আমি পর্যন্ত সব আমার নিজের রোগী, আমার নিজের প্রশিক্ষণার্থীদের ছবি, মানে আমাদের ট্রেনিং চেম্বারে ট্রেনিং এর ছবি এবং আমার নিজেদের রোগী। এই দেখেন অলরেডি এখানে কাপ বসানো হয়েছে, এরপরে এখানে দেওয়া হয়েছে। এমন না যে 7টা বসাবো 5টা একসাথে বসাই দিই, না সময় কম একসাথে বসাই দিলাম, এটা করা যাবে না। ক্লিয়ার? তো এটা হলো কাপ বসানোর নিয়মটা আমরা পড়লাম। এখন আমরা বলি সাকশন, মানে সাকশন বেশি দেওয়া কম দেওয়া, এটা আবার কি জিনিস? সাকশন আবার বেশি দেওয়া এটা মানে কি? এই দেখেন আমরা এই যে কাপ বসায় টান দিলাম, এখন আপনি টান দিতেই থাকলেন, ইচ্ছা মতো বের করতে থাকলেন বাতাস, এটা হবে না। এই যে লেগে আছে না, এই যে বাতাসটা বের করে নিলাম, এর কারণে কাপটা লেগে গেল, এগুলো নেগেটিভ সাকশন দিলাম আমরা, এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করলাম, বায়ু শূন্য করলাম। এইটা বেশি করা যাবে না, এটা কমও করা যাবে না, প্রবলেম আছে ভাই শেখার বিষয়ে। কম দিলে সমস্যা, বেশি দিলেও সমস্যা। বেশি দিলে কি হবে, মানে আপনি যখন বেশি সাকশন বেশি টান দিবেন রুগী ব্যথা পাবে, এমনকি এই জমা করার পরেও ব্যথা বেড়ে যেতে পারে, ফুসকা পড়ে যেতে পারে। কম দিবেন, কম দিলে এই জমা করার সময় বেশি লাগবে। তার মানে এলোমেলো সাকশন দেওয়া যাবে না, যতটুকু দিতে হবে। আমরা হালকা দিতে পারি, মাঝারি দিতে পারি, তীব্র দিতে পারি। হালকা সাকশনটা আমরা সেনসিটিভ রোগীদেরকে দেই বা বডির সেনসিটিভ জায়গায় দেই, যেমন চোখের পাশে, নাভির নিচে, বিভিন্ন জায়গায় যেখানে আমরা অল্পতেই বেশি ব্যথা পাই, ওই সময় আমরা হালকা সাকশন। অথবা বয়স্ক রোগী, বাচ্চা রোগী, এদেরকে আমরা হালকা সাকশন দিই, অন্যথায় অন্যদেরকে আমরা মাঝারি সাকশন দিই। এখন এই যে শব্দটা বলতেছি না, এটা আসলে সামনাসামনি দেখানোর বিষয়। রোগীর সহ্য ক্ষমতার মধ্যে আপনি দিবেন যতটুকু লাগে, এটা আপনার একটা কাজ করতে হবে, এটা বোঝা যাবে না। কেউ বলে একটা দুইটা, এরকম না, এটা তো একটা মেশিন, একটা দুইটা হিসাব করলে হবে না, আপনাকে সাকশন দিয়ে ধরে ধরে দেখতে হবে। কিছু রোগী আছে চামড়া একেবারে পাতলা, অল্পতে মানে চামড়ার লেয়ার অনেক উপরে উঠে যায়, মনে হচ্ছে অনেক সাকশন, আসলে অনেক হয় না। আবার কিছু জায়গায় অনেক টাইট, যেমন এই যে কপাল, এখানে কাপ বসাইলে চামড়া একটু উঠে না কিন্তু টাইট হয়ে যায়, এটা বুঝে শোনা গাইতে হবে। বেশি সাকশন দেওয়া যাবে না, হালকা এবং মাঝে। এই ছবিগুলো দেখেন তো, এই যার হাতের, এই যে এখানে হাতের নিচে যে কাপটা, এইটাতে কি পরিমাণ চামড়াটা উঠছে, আবার এই পাশে এটা কি পরিমাণ উঠছে দেখেন, কম বেশি মনে হচ্ছে। তার মানে এটা হালকা, এটা আর একটু বেশি। আমরা যদি বেশি সাকশন দেই, বিশেষ করে মাথার মধ্যে, এলাহি কাণ্ড হয়ে যাবে, একদম বাজে অবস্থা হয়ে যাবে, ফুলে গেছে রোগীর, ইনফেকশন হয়ে খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা হালকা সাকশন বা মাঝারি সাকশন জমা করবো, ঠিক আছে, যাতে আমাদের ক্ষতি না হয়। তারপরে কোন আসনে রেখে আমরা রোগীদেরকে হিজামা করব, কোন আসনে রেখে? আসনের বর্ণনা মানে আপনি কি বসায় হিজামা করবেন, নাকি শোয়ায় হিজামা করবেন, নাকি সে বসে থাকবে, মানে উপরে বসে থাকবে। সবসময় মাথায় রাখবেন, যে অংশে কাপ বসাবেন ওই অংশটা আপনার সামনে থাকা লাগবে। যেমন ধরেন পিঠে কাপ বসালেন, তাহলে পিঠ আপনার সামনে থাকা লাগবে, মানে রোগী উপরে শুবে। আপনি বুকে কাপ বসাবেন, তাহলে বুক আপনার সামনে থাকা লাগবে, রোগী চিত হয়ে শুবে। ঠিক আছে? এই দুইটা আসনে, এটাকে বলে উপর হয়ে শোয়া, পিছনের সবগুলা পয়েন্টে কাপ বসাইতে পারবেন, এটাকে বলে চিত হয়ে শোয়া, সামনে সব পয়েন্টে কাপ বসাইতে পারবেন। এই দুইটা পজিশনেই জাস্ট সবগুলা হিজামা হয়ে যায়, কিন্তু বসায় হিজামা করাবেন না। বসায় করলে একটা ঝুঁকি থাকে, সিনকোপাল অ্যাটাক, রোগী হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে, মাথা চক্কর আসতে পারে, বমি করে যেতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। স্বাভাবিক অবস্থা বসায় হিজামা করাবো না। যেখানে হাঁটুতে হোক, মাথায় হোক, পিঠে, বুকে, কাফ মাসলে, যেখানে করেন শোয়া হিজামা করাবেন। ক্লিয়ার? এখন আসেন কমন কিছু প্রশ্ন, অলরেডি অনেকের এই প্রশ্নগুলো আছে যে কোন বয়সে রোগীকে হিজামা করা যাবে, রোগীর বয়স, তাই না? এটা আপনাদের অনেকের জানি আমি প্রশ্ন। আমি সিলেবাসটা গ্রুপে দিয়ে দিব, আজকে কি আলোচনা করছি, কালকে কি কি আলোচনা করবো, দিয়ে দেবো।
যাতে আমাদের আগ্রহটা থাকে। দেখলাম অলরেডি দেখলাম কমতেছে মানুষজন। আমরা কি শ্বাস শেষ করে দিব? কয়টা বাজে? 10টা 51, অনেক বাজে। দেখেন, যে কোনো বয়সের রোগীকে আমরা হিজামা করাতে পারি, ওকে, কথা সত্য। কিন্তু খেয়াল করে দেখেন তো, যাদের বাচ্চা আছে 10-12 বছরের কমে যে বাচ্চার বয়স, তার কি রোগ হয়? তার কি হাইপারটেনশন হয়? তার কোমর ব্যথা হয়? খুব বেশি মানে ব্যথার ক্ষেত্রে কিছুটা ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, কিন্তু আমরা ইন জেনারেল যেগুলো দেখায় আসলাম, যে রোগগুলো হিজামার দ্বারা খুব দ্রুত উপকার পাওয়া যায়, তো বাচ্চাদের সাধারণত ওগুলা তেমন একটা হয় না। বাচ্চাদের রোগ কয়েকটা, চর্মরোগ হয়, অ্যালার্জি হয়, পাতলা পায়খানা, জ্বর, নিউমোনিয়া, ফুসফুস, এইগুলোই তো। তো আমরা সাধারণত বাচ্চাদের হিজামা করি না, বা খেয়াল রাখতে হবে সবাই আমাদের রোগী না, আমরা রাখতে না, এটা মাথায়, যে রাখতে না সেটা মাথায় রাখতে হবে। সবাই রোগী হিজামা করা যাবে না, রোগী ধরা যেমন শিখতে হবে, ছাড়াও শিখতে হবে। অ্যাটলিস্ট আপনি এই যে কাপটা বসাইলেন, এটা একটা কষ্ট আছে, এই কষ্টটা সহ্য হইতে হবে। এবং আপনি যে স্ক্র্যাচ করবেন, ব্লেড দিয়ে যে আঁচড় দিবেন, এই আঁচড়ের সহ্যটা সহ্য করবে, আঁচড়টা সহ্য করতে হবে, তাহলে সে তাকে আপনি হিজামা করাতে পারেন, সে যে বয়সে হোক না কেন। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনি 10-12 নিচে হিজামা মানে একান্ত প্রয়োজন না হলে না করান। অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট তারা চিন্তা করে আগাইতে পারে। যদি একান্ত বয়স্ক রোগীদেরকে বা একান্ত দুর্বল রোগীদেরকে হিজামা করতে হয়, বাচ্চাদের হিজামা করতে হয়, তাহলে হালকা সেকশন দিয়ে করেন, অল্প পয়েন্টে কাটবেন, বেশি না। এর উত্তম তারিখ হাদিসে আসছে, তাদের 17, 19, 21 এই 3 দিন হিজামা করা উত্তম। তবে এই 3 দিন তো উত্তম, বাকি এখন মাসের বাকি 27 দিন আমরা করবো না। হিজামা সাথে একটা চিকিৎসার প্রয়োজনে যে কোনো দিন আপনি হিজামা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা আমল আসছে যে উনি যেই দিন প্রয়োজন, মানে যখন ওনার প্রয়োজন মনে হতো হিজামা করাই ফেলতেন, ঠিক আছে? তো এই জন্য তারিখ এবং বার আমাদের প্রত্যেক তারিখে, প্রত্যেক দিনে, প্রত্যেক বারে আমরা হিজামা করাইতে পারবো প্রয়োজনে, কোনো সমস্যা নাই। তো কিছু বারের ক্ষেত্রে কথা আছে, যেমন শুক্র, শনি, তারপর হচ্ছে রবি, আর হচ্ছে বুধ, এই 4 দিন অনেকে হিজামা করতে নিষেধ করেন, ঠিক আছে? তো মঙ্গলবার, বৃহস্পতি, এরকম কিছুদিন হিজামা করতে বলেন। তো এখন যেহেতু এটা একটা চিকিৎসা, এই জন্য মানে এখানে স্কলারদের মতামত হলো যারা যে কোনো দিন হিজামা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? উত্তম সময় কখন করবে হিজামা? দিনে করবে না রাতে করবে হিজামা? তো আমরা সামনে রোগীর প্রস্তুতি নিয়ে কালকে ক্লাস করবো। আমরা রোগীর প্রস্তুতি মানে মূল প্রস্তুতি হলো খালি পেটে করা, বিশ্রাম অবস্থায় করা, এইটা থাকলে যে কোনো সময় করতে পারবে। হ্যাঁ, উত্তম হলো সকাল সকাল হিজামা করে ফেলা, আমরা মানে দুপুরের আগে করে ফেলা সবচেয়ে উত্তম। তবে চাইলে দুপুরেও করতে পারবে, রাতেও করতে পারবে, সন্ধ্যায় করতে পারবে, কোনো সমস্যা নাই। তার ওই প্রস্তুতি গুলো ঠিক থাকলে হলো। হিজামা করার আগে যে নিয়মগুলো মানা দরকার, ওই নিয়মগুলো মানতে পারলেই হলো। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আসেন, যদি আপনাদের খুব বেশি টায়ার্ড লাগে একটু দাঁড়াইতে পারেন, হ্যাঁ, যদি ঘুম চলে না আসে। অলরেডি আমাদের এখনো প্রায় 400 জন আমাদের সাথে হচ্ছে জুমে জয়েন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস এখন শুরু হবে, কাপ বসানোর মূলনীতি। এইটা যদি আপনি বুঝেন, আপনি অনেক রোগীর হিজামা করাতে পারবেন। এই কাপ বসানোর মূলনীতির অংশটা যদি আপনি বুঝেন, অনেক রোগীর আপনি হিজামা করাতে পারবেন। তো যারা চলে গেছে তাদেরকে কিভাবে রিমাইন্ডার দেওয়া যায়, বা যারা এখনো জয়েন হয় নাই, চিন্তা করেন। আপনার চোখের ঘুম থাকলে চোখে পানি ঢেলে দেন, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা এখন করব। ইম্পর্টেন্ট এই অর্থে যে আমরা অনেক সময় বই খুঁজি যে আরে কোন রোগের জন্য কোথায় কাপ বসতে, কি কি কাপ বসতে, এটা আমরা অনেক সময় খোঁজাখুঁজি করি। মূল নীতি যদি আমি জানি, মূলনীতি বলতে এই যে কাপ বসাইছে, ধরেন তার পিঠে কাপ বসাইছে, তার বুকে কাপ বসাইছে, মাথায় বসাইছে, বিভিন্ন জায়গায় কাপ বসাইছে, কেন বসালো, কি চিন্তা করে বসাইলো? আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে। যারা বাসা তাদের গ্রামে, বা যারা বয়স একটু বেশি, যারা আগে গ্রামাঞ্চলে বেদেরা যেত, বেদিনের আগে যেত, গিয়ে তারা বলতো যে ব্যথার জন্য তারা সিঙ্গা লাগায়, এটা সেটা অনেক কিছু বলতো। তো রোগীরা দেখা যেত, হ্যাঁ আমার এখানে ব্যথা, এখানে দেন, এখানে সিঙ্গা লাগান, বা এখানে দেন। আমাদের কাছে রোগীরা আসে, এসে বলে ভাই আমার এখানে ব্যথা আছে, এখানে একটা কাপ বসান, এখানে ব্যথা আছে, একটা কাপ বসান। চিন্তা করে দেখেন তো, একটা মূলনীতি এইটা কিনা যে যেখানে সমস্যা সেখানে কাপ বসাইতে হয়? একটা মূলনীতি কিনা বলেন?
আমরা আমরা তো একদিন অনেকেই জানতাম না হিজামা বোধহয় শুধু ব্যথার রোগের চিকিৎসা না, হিজামার দ্বারা অনেক রোগ ভালো হয়, গ্যাস্ট্রিক ভালো হয়, হাই প্রেশার ভালো হয়, চর্মরোগ ভালো হয়, কিডনির প্রবলেম, বিভিন্ন আর্থ্রাইটিসের প্রবলেম ভালো হয়। এখন ওই মূলনীতি জেনে যদি আমি আগাই তাহলে সহজ। ওকে, তাহলে আমরা দেখেন তো আমরা যখন কাপ বসাই, হিজামা যখন আমরা করি, হিজামা করতে গেলে প্রবলেম আমাদের দুই জায়গাতে হয়। হয় আমাদের চামড়ার মধ্যে সমস্যা, চর্মরোগ, অথবা ভিতরে প্রবলেম, ভিতরে মাসলে হইতে পারে, নার্ভে হইতে পারে, ব্লাড ভেসেলে হইতে পারে, বিভিন্ন হাড়ে হইতে পারে, বিভিন্ন প্রবলেম হইতে পারে। কাপ কিন্তু আমরা চামড়াতেই বসাই, তাই না? কাপ চামড়াতেই বসাই। তো প্রথম মূলনীতি সবাই নোট করেন, বলে যাবেন, এটা মনে রাখলে আপনার আজকে ক্লাস করা সার্থক। চর্মরোগের ক্ষেত্রে মূলনীতি দেখি, স্কিন ডিজিজের ক্ষেত্রে প্রথম মূলনীতি হলো যেখানে প্রবলেম সেখানে কাপ বসাই দেব, সমস্যা যেখানে সেখানে কাপ বসাবো। ক্লিয়ার? আমরা ওই সায়েন্টিফিক আমরা হচ্ছে একটা অংশ আলোচনা রেখে আসছি, স্কিন অ্যানাটমি বা আলোচনাগুলো আমরা কি করে কালকে করতে হবে। হ্যাঁ, আসলে একটা জায়গায় কাপ বসালে আসলে ঘটে কি কি, এখান থেকে ব্লাড একটু ডিরক্সিড, এখানে রক্তটা পরিশোধন হয়, দূষিত উপাদান বের হয়ে যায়, নতুন রক্ত আসে। তো স্কিন ডিজিজের ক্ষেত্রে প্রথম মূলনীতি কি, যেখানে সমস্যা সেখানে কাপ বসাই দেব। 2 নম্বর মূলনীতি কি, তার আশেপাশেও কাপ বসাবো। ঠিক আছে? ধরেন এই এতটুকু জায়গাতে হলো তার প্রবলেম, তাহলে এখানে তো বসাবো এবং চারদিকেও বসাবো। ঠিক আছে? 2টা মূলনীতি আমরা পাইলাম। চর্মরোগের ক্ষেত্রে যেখানে সমস্যাটা সেখানে কাপ বসান এবং চারদিকে কাপ বসান। হ্যাঁ, কিছু সূত্র আমরা যারা স্কুল কলেজে পড়ছেন সূত্র পড়ছি, সূত্র ব্যতিক্রম কিন্তু পড়ছি। সূত্র আমরা শিখলাম যেখানে সমস্যা আছে সেখানে কাপ বসাবো, সূত্রের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো যদি দেখি আক্রান্ত অংশটা এত বেশি নরম হয়ে গেছে কাপ বসানো যাচ্ছে না, সেটা রোগের কারণে হোক, সেটা আঘাতের কারণে হোক, সেটা অ্যাক্সিডেন্টের কারণে হোক, সেটা চর্মরোগের কারণে হোক। যেমন ধরেন এই ছবিটা, বেচারা অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এখন এখানে তো হাত দেওয়াই যাবে না, আপনি কাপ বসাবেন কেমনি? তাকে বলতে হবে কি এখানে জামা করাবো না আমরা, যদি করাইতে হয়, যদি এই অবস্থায় জামা করাই না, বা নতুন অপারেশন বা অনেক বেশি চর্মরোগ হয়ে গেছে, চর্ম অনেক নরম হয়ে গেছে, দেখেন তো ক্ষত স্থান, যেখানে ক্ষত হয়ে গেছে, ক্ষত স্থানে ঠিক উপরে আমরা কাপ বসাবো না। যদি কোনো কারণে চামড়াটা নরম হয়ে যায়, আঘাতের কারণে হোক বা চর্মরোগের কারণে হোক, ফুসকা পরে হোক বা পুড়ে যায় বা নতুন অপারেশন, কাঁচা আছে এখন, ঠিক তাহলে 1 নম্বর সূত্রটা কিন্তু খাটবে না, তাহলে 2 নম্বরে যেতে হবে, আশপাশে। ক্লিয়ার? তো চামড়ার যেখানে সমস্যা ঠিক সেখানে কাপ বসানো এবং আশপাশে কাপ বসানো, এই 2টা। এখন আপনি বলেন তো আপনি চর্মরোগের জন্য হিজামা করতে পারবেন কিনা? এই যে এই রোগের ক্ষেত্রে যেহেতু এটা একটু শক্ত আছে, আপনি এখানে কাপ বসায় দেখেন, ভাই বসায় দেখেন না কি হয়। হ্যাঁ, আমরা একটা সতর্কতা অবলম্বন করবো, ফাঙ্গাল ইনফেকশন হাইলি কন্টাজিয়াস। এক্ষেত্রে আমরা যে কাপ দিয়ে একটা এখানে ফাঙ্গাল ইনফেকশন মানে দাউদ এখানে বসাইছি, এইটা অন্য জায়গায় সুস্থ জায়গায় বসানো, এটা ফেলে দেবো, এটা আরেক জায়গায় অন্য নতুন কাপ নিব। ঠিক আছে? অনেক বেশি নরম আছে তাহলে অনেক কাপ বসানোর প্রয়োজন নাই। আমরা প্রচুর চর্মরোগের হিজামা করাইছি, ওই অভিজ্ঞতা থেকে বলতেছি চমৎকার উপকার পাওয়া যায় চর্মরোগের ক্ষেত্রে। আক্রান্ত স্থানে করেন এবং চারদিকে করেন। আরো অ্যাডভান্স চিন্তা করতে গেলে সামনে আসতেছে যে অর্গান গুলাতে হিজামা করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যে অর্গান গুলাতে হিজামা করলে এই এরিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ওখানে হিজামা করতে হবে, অর্গান গুলো আরো অ্যাক্টিভেট করে দিতে হবে। অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ, মানে কলকবজা বলে না, মানে আমাদের যে হার্ট, লাংস, কিডনি, লিভার, স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, ওভারি, একটা অর্গান আছে। এগুলোর প্রবলেমের কারণে তো আমাদের রোগ হচ্ছে, ওগুলোকে আমাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো কার সাথে কার কানেকশন, এর যত বেশি আমি জানবো তত আমি মানে কনফিডেন্সের সাথে জমা করতে পারবো।
বিধবা শুধু কোন রোগের জন্য কোন পয়েন্ট কোথায় কাপ বসাবো এটার নাম না। আমরা দুইটা মূলনীতি অলরেডি পড়লাম, মনে রাখবেন। চর্মরোগের জন্য আক্রান্ত স্থান এবং চারদিকে দুইটা মূলনীতি পড়লাম। এখন আসেন ভেতরে প্রবলেম। ভেতরে প্রবলেম বলতে হয়তো হার্টের প্রবলেম বা লাংসের প্রবলেম বা কিডনিতে প্রবলেম বা কোমর ব্যথা বা হাঁটু ব্যথা, কিছু একটা প্রবলেম। তো যেখানে প্রবলেম বা আমার টার্গেট যেটা, তার ঠিক উপরে চামড়ায় কাপ বসাই দেন। শরীরের যে অর্গানে সমস্যা, তার বা আমার টার্গেট যে অর্গান, তার ঠিক উপরে চামড়ায় আপনি কাপ বসাই। যেমন ধরুন আমাদের লিভার, এখানে ছবিতে দেখাচ্ছে, কারণ লিভারের প্রবলেম। আপনি যেহেতু আপনার হাতে যেহেতু ব্লেড আছে, আপনি কি পেট কেটে লিভার বের করে লিভারে কাপ বসাবেন? এটা তো না। তো আমাকে জানতে হবে এটা কোথায়। আপনি জানলেন তার লিভারে প্রবলেম আছে, তার ফ্যাট হতে পারে, অথবা তার এএলসি বেড়ে গেছে, ইনফেকশন আছে, তার প্রবলেম আছে। এখন লিভারে আপনি কাপ বসাবেন, তো প্রথম জানতে হবে ওই অর্গান কোথায় আছে, অর্গান অ্যানাটমিক্যাল অবস্থান, সারফেস অ্যানাটমি, বডির উপর থেকে চিনতে হবে। চিনলাম, খুবই সহজ, একেবারে সহজ। কালকে হবে ডিটেলস, ইন ডিটেলস কালকে আলোচনা করবো। এখন আমরা মূলনীতিগুলো পড়তেছি। এখন লিভার কোথায় অবস্থা, ঠিক আছে, এখানে। তাহলে এই বরাবর চামড়াতেই তো কাপ বসাবো, ভিতরে তো যেতে হবে না, চামড়াতে কাপ বসাই দেন। যে অর্গানের প্রবলেম, তার ঠিক উপরে চামড়া আপনি কাপ বসাই দেন। 3 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম কি, তার আশপাশেও কাপ বসান। আক্রান্ত অংশে বা আমার টার্গেট যে অর্গান, আক্রান্ত সুস্থ মানুষ করতে পারে, আমি যে অর্গানে এরকম করবো, যেমন ধরেন কিডনি, তাহলে কিডনিতে আমি কাপ বসাবো, কিডনির ঠিক উপরে চামড়ায় কাপ বসালাম এবং তার আশপাশে কাপ বসাই দিলাম। আক্রান্ত বা আমার টার্গেট যে অর্গান, যে অর্গানে আমি কাপ বসাবো, তার ঠিক উপরে চামড়ায় কাপ বসাই দেবো, শেষ। এবং এর আশপাশেও কাপ বসাবো, যাতে পুরো এরিয়াটা রিডক্স হয়ে যায়, পুরো এরিয়ার রক্তের দূষিত উপাদানগুলো বের হয়ে যায়, এখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, এখানে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, মানে এই ক্যাপিলারিতে নতুন রক্ত আসে, ওই এরিয়ার কোষগুলো নতুন করে পুষ্টি পায়, আরো অ্যাক্টিভেট হয়ে যায়। 4টা মূলনীতি আমরা করলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো সামনের দিকেও বসাতে পারবো না, পিছনে কেন বসাবো না? বা আমি তো কিডনি তো সামনের দিক থেকে কভার করতে পারি, পিছন থেকে কভার করতে পারি, স্টোমাক তো সামনের দিকে কভার করতে পারি, পিছন থেকে কভার করতে পারি, তাই না? ধরুন এই যে এই দুটো কাপ আমি বসাইলাম হচ্ছে স্টোমাকের জন্য, তাহলে এবার পেছনে বসাইতে পারবো না কিনা, তাই না? আমাদের বডিটা অনেকটা গোলের মতো না? তো অর্গান গুলো তো পেটের ভিতরে থাকে, মানে এই পেটের ভিতরে যে অর্গান গুলো আছে ধরেন, তো আমি তো চাইলে পিঠের দিক থেকেও কাপ বসাইতে পারবি, মানে পারবো, নাকি সামনের দিক থেকে কাপ বসাবো, এই প্রশ্ন আসতে পারে। অলরেডি আমরা কিন্তু 4টা মূলনীতি পড়ে আসছি। চামড়ার ক্ষেত্রে আমরা কি বলছি, চর্মরোগের ক্ষেত্রে আক্রান্ত স্থানে ঠিক উপরে কাপ বসাইতে হবে, এর চারদিকে কাপ বসাইতে হবে, 2টা নিয়ম পড়ছি। একটা ব্যতিক্রম পড়ছে কি, যদি অনেক বেশি নরম হয়ে যায় বা নতুন আঘাত, কাটাছেঁড়া, ফুসকা, অপারেশনে আমরা ঠিক উপরে কাপ বসাবো না, আশপাশে কাপ বসাবো। 3 নাম্বার মূলনীতি নিয়ম কি বললাম, ভিতরে আমার টার্গেট যে অর্গান, তার ঠিক উপরের চামড়াতে আমি কাপ বসাই দিব, 4 নাম্বার কি আশেপাশে কাপ বসাই দিব। এখন আসেন, সামনে বসাবেন না পিছনে বসাবেন? তো আপনার কাছে একটা রুগী এসে বললো আমার পিঠে ব্যথা বা আমার কোমরে ব্যথা, তাহলে আপনি পুরো ব্যথা নিয়ে কাপ বসাতে পারবেন কিনা? এত রোগের আসলে কি মনে হয়? পুরো এর কাপ বসান। এই মূলনীতির উপরে তো বেদেরা হচ্ছে শিখা লাগাচ্ছে, যেখানে সমস্যা সেখানে কাপ বসাচ্ছে। ওকে, এখন আমরা দেখি সামনের দিকে না পিছনের দিকে। এটা কালকে আরো বেশি মজা হবে এই ক্লাসগুলো, কারণ আমরা অর্গান থেকে আলাদা করে পড়াবো। তো এখন দেখেন তো, কিছু অর্গান আমাদের সামনে দিয়ে কাছে, কিছু অর্গান পিছন দিক থেকে কাছে, কিছু অর্গান আমরা মাঝামাঝি। আমাদের কিডনি এবং প্যানক্রিয়াস, কিডনির নাম আমরা সবাই শুনছি, অনেকেই জানি। কিডনিটা পিছন দিক থেকে কাছে, বেশি কাছে, পিঠে চামড়া থেকে বেশি কাছে তুলনামূলক। প্যানক্রিয়াস পিছন দিক থেকে বেশি কাছে। আবার হার্ট এবং লাংস মাঝামাঝি, মানে সামনে থেকেও কাছে বলা যায়, পিঠ থেকেও কাছে বলা যায়। বাকিগুলো মোটামুটি সামনে থেকে কাছে, যেমন লিভার সামনে দিয়ে কাছে, স্টোমাক সামনে দিয়ে কাছে, ইন্টেস্টাইন সামনে দিয়ে কাছে, ইউরিনারি ব্লাডার সামনে দিয়ে কাছে। তো যে অর্গান যেদিক থেকে কাছে, ওই দিকে আমি ফোকাস করবো বেশি কাপ বসাইতে। যদি কোনো অর্গান অসুস্থ থাকে,
অর্গানটা অসুস্থ, তার হার্টে সমস্যা আছে বা তার লাংসে সমস্যা আছে বা তার কিডনিতে সমস্যা আছে, যদি কোনো অর্গান বা রোগী আমার একটা রোগ নিয়ে আসলো, আমি আমি খুঁজে বের করলাম যে তার এই অর্গানে প্রবলেম, তার লিভারে প্রবলেম পাইলাম আমি, বা ডাক্তার বলে দিচ্ছি, প্রবলেম থাকলে অর্থাৎ ওই অর্গান অসুস্থ থাকলে দুই দিক থেকেই কাপ বসাইতে হবে, সামনে থেকেও পিছন থেকেও, অর্গান বরাবর। যদি কোনো অর্গান অসুস্থ থাকে তাহলে উভয় দিকে কাপ বসাইতে হবে। অর্গান যদি অসুস্থ থাকে তাহলে সামনে পিছনে উভয় দিক থেকে কাপ বসাইতে হবে। অর্গান যদি সুস্থ থাকে তাহলে যে কোনো একদিকে বসালে হবে। কোন দিকে বসাবো? যে দিক থেকে বেশি কাজ। এই দেখেন, এটা হচ্ছে লিভারের প্রবলেম। লিভারের জন্য আমরা এই পয়েন্টগুলোতে কাপ বসাই। তার লিভারের প্রবলেম আছে ধরেন, তাহলে আমরা এই যে সামনের পয়েন্টগুলো কাপ বসাবো, লিভার বড় পেছনেও কাপ বসাবো। কিন্তু সে আসছিল কোমর ব্যথা হিজামা করাইতে, সে শুনছে যে লিভারেও হেজামা করাইলে ভালো, লিভার হেজামা সুস্থ মানুষ করতে পারে, সে বললো ভাই আমার লিভারেও হেজামা করাই দেন। হ্যাঁ, তাকে চাইলে আমি উভয় দিক থেকে কাপ বসাইতে পারি, কিন্তু এত কাপ দরকার নাই। তার জন্য পারফেক্ট হবে সে যেহেতু লিভার সুস্থ, তার আমি যদি লিভারে কাপ বসাতে চাই, লিভার যে দিক থেকে বেশি গেছে, বুকের দিক থেকে বেশি গেছে নাকি পিছন দিক থেকে বেশি গেছে? লিভার সামনে দিয়ে বেশি গেছে, তার সামনের অংশে কাপ বসাই দেবে শুধু। আরেকটা মানুষ আসলো, তার মাথা ব্যথা, কিন্তু সে কিডনিতে হেজামা করাতে যাচ্ছে, তার বাবার কিডনি রোগ আগে থেকে সুস্থ হতে যাচ্ছে। এটা তো আসলে অন্য চিকিৎসা কিন্তু সম্ভব না। অন্য রোগের ক্ষেত্রে যেমন আপনি এখন থেকে সচেতনতার সাথে আপনি কিডনির জন্য ওষুধ খাচ্ছেন, এটা ভুল হবে। রোগ ছাড়া তো ওষুধ খাওয়া যায় না, কিন্তু রোগ ছাড়া হেজামা করা যায়। এখন সে চাচ্ছে কিডনির জন্য হেজামা করাতে, কিডনিতে হেজামা করাতে যাচ্ছে সে, কোন রোগ নাই কিডনিতে। সেক্ষেত্রে আমরা কোথায় কাপ বসাবো? ঠিক আছে, এখন আমরা লিস্ট করি। পিছন থেকে কাছে হলো কিডনি এবং প্যানক্রিয়াস, মাঝামাঝি কোনটা? হার্ট এবং লাংস, আর বাকিগুলো সামনে থেকে কাছে। এখন যদি আপনার কাছে লিভারের সমস্যা নিয়ে রোগী আসে, লিভার বরাবর সামনে এবং পিছনে কাপ বসাইতে হবে। যদি লিভারের সমস্যা ছাড়া এমনিতে লিভারে কাপ বসাতে, তাহলে লিভার যেদিক থেকে বেশি কাছে, সামনে থেকে বেশি কাছে, সামনে কাপ বসাইতে হবে। কিডনি সমস্যা নিয়ে রোগী আসলো, কিডনি সমস্যা, তাহলে কিডনি বরাবর সামনে এবং পিছনে বসাইতে হবে। কিডনির কোনো সমস্যা নাই, তাহলে কোথায় কাপ বসাতে হবে? পিছন দিক থেকে, কারণ কিডনি পিছন থেকে বেশি কাছে। আশা করি সবাই ক্লিয়ার। এটা ছিল মূল। আমি আবার শুরু থেকে বলি, প্রথম নিয়ম আমরা কি পড়ছি? প্রথম নিয়ম পড়ছি চর্মরোগের ক্ষেত্রে যেখানে সমস্যা দেখি সেখানে কাপ বসান, কিছু ব্যতিক্রম আছে। দ্বিতীয় নিয়ম কি? যেখানে সমস্যা তার চারদিকে কাপ বসান। 3 নাম্বার কি পড়ছি? ভিতরের অর্গানে প্রবলেম বা ভিতরে কোনো এরিয়াতে প্রবলেম, ওই বরাবর ঠিক উপরে চামড়ায় কাপ বসাই দেন। 4 নাম্বার নিয়ম তার আশপাশে কাপ বসান। 5 নাম্বার নিয়ম কি? সামনে বসাবো না পেছনে বসাবো, এই তো ওই অর্গান যদি অসুস্থ থাকে তাহলে উভয় দিক থেকে বসাইতে হবে। 6 নাম্বার নিয়ম কি? অর্গানটা সুস্থ, তাহলে যে কোনো একদিকে বসাইলেই হবে। কোন দিকে বসাবো? যে দিক থেকে বেশি কাছে, কিডনি প্যানক্রিয়াস পেছন থেকে বেশি কাছে, হার্ট লাংস মাঝামাঝি, আর বাকিগুলো সামনে থেকে কাছে। 7 নাম্বার আমরা একটা নিয়ম বলতে পারি, হার্ট এবং লাংস তো দুই দিক থেকেই কাছে সমান, তাহলে হার্ট এবং লাংস সুস্থ ব্যক্তির হেজামা করাতে চায়, তাহলে তার কোন দিক থেকে বসাবো? যে কোনো একদিকে করতে পারেন, সমস্যা নেই। তাহলে পেছন দিকে করতে পারেন, তাহলে সামনে থেকে করতে পারেন। কিন্তু হার্ট বা লাংসের সমস্যা নিয়ে যদি কেউ আসে তাহলে উভয় দিক থেকে করতে হবে। ক্লিয়ার সবাই? অলরেডি আমরা 350+ আছে আমাদের গুগল মিটে। রাত হচ্ছে, আমরা জাস্ট 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা মূল নিয়ম হলো, দেখেন এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। সহজ করে বলি, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখান থেকে বিভিন্ন নার্ভ রুট ছড়াই গেছে সারা বডিতে, যেমন ঘাড়ের দিক থেকে হাতের দিকে গেছে, কোমরের দিক থেকে পায়ের নিচের দিকে নামছে। যদি দেখেন নার্ভ, আমাদের ব্যথাগুলো প্রধানত 3 ধরনের ব্যথা আমাদের বডিতে। আমাদের মাসলের প্রবলেম হয়, মাসল পেইন হয়, আমাদের নার্ভের সমস্যা হয়, আমাদের হাড়ের সমস্যা, হাড্ডির সমস্যা হয়। তো নার্ভ রিলেটেড সমস্যা, নার্ভ রিলেটেড পেইন, রোগী বলবে জ্বালা পোড়া করে, প্রচন্ড ব্যথা হয়, দিন দিন ছিনছিন করে, অবশ লাগে, বিভিন্ন প্রবলেম, আর স্থান পরিবর্তন করে। তো রোগী যদি বলে তার রানের মধ্যে সমস্যা, রানের মধ্যে ব্যথা করে, আপনি তো শিখছেন যে যেখানে সমস্যা সেখানে আপনি কাপ বসাইতেন, আশপাশে কাপ বসাইতেন। কিন্তু দেখতে হবে যে এই কোমরের নিচের যত এরিয়া আছে সবগুলো এরিয়া নার্ভ কোন জায়গা থেকে যাচ্ছে? কোমর থেকে যাচ্ছে। আবার হাতের দিকে নার্ভ যাচ্ছে ঘাড় থেকে,
আপনার পুরো এলাকাতে কারেন্ট নাই, মানে মেন লাইনের সমস্যা, কিন্তু আপনার পুরো এলাকাতে আছে, আপনার বিল্ডিং এ নাই। তার মানে এলাকার সাথে আপনার বিল্ডিং এর যে কানেকশন, ওখানে কোনো প্রবলেম হয়েছে। বা আপনার পুরো বিল্ডিং এ আসতে আপনার ফ্ল্যাটে নাই, কারণ আমার বিল্ডিং এর সাথে আমার ফ্ল্যাটের কানেকশন, ওখানে কোনো প্রবলেম হয়েছে। এখন দেখেন তো, এই যে এই ঘাড় থেকে সারা বডিতে সরাই গেছে, মানে সারা হাতের দিকে সরাইছে, বা পিঠের দিকে সরাইছে, পিঠের অংশ থেকে কোমরের দিকে সরাইছে বেশি। এখন যদি কোমরের নিচের যে কোনো সমস্যা, আপনাকে অবশ্যই কোমরে আপনি কাপ বসাইতে হবে, এটা মাথায় রাখবেন। কোমরের নিচের যে কোনো সমস্যা কোমরে কাপ বসাবো, কেন? কোমর থেকে নার্ভ যাচ্ছে। আবার হাতের দিকে যে কোনো সমস্যা, আমরা স্পেশালি নার্ভ রিলেটেড সমস্যা যদি হয়, তাহলে আমরা ঘাড়েও কাপ বসাই, যদিও ঘাড়ে আমরা এমনিতেই কাপ বসাই সুন্নাত পয়েন্ট হিসেবে। তারপরে নিয়ম 9 নম্বর নিয়ম কি? শরীরের যেসব অংশে কাপ বসানোর ব্যাপারে হাদিসে সুসংবাদ আসছে। দেখেন হাদিস সুসংবাদ আসছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমি অনেক আলেম আছেন, আপনারা চাইলে হাদিসগুলো যাচাই করবেন। আমি আপনাদেরকে হাদিসের পিডিএফ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করতেন, মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে। এবং কি বলতেন দেখেন কথাটা কি, যে নিজ শরীরের এই অংশে হিজামা করাবে তার অন্য কোনো রোগের চিকিৎসা না করলে কোনো ক্ষতি হবে না। আমরা তো ভ্যাকসিন দেওয়ার নামে কোনো কিছু করি, এখানে এটা কি ভ্যাকসিন বলতে পারি না আমরা? মানে যদি একটু দেখে ব্যাখ্যা করি, তাহলে পয়েন্ট দুটা কোথায়? মাথার মাঝখানে, মাথার মাঝখানে কোথায় দেখেন তালু বরাবর, মানে এটা হচ্ছে ভার্টেক্স, একদম মাথার সবচেয়ে উঁচু অংশটা। আর দুই কাঁধের মাঝে, এটা হচ্ছে ভার্টেক্স, মাথার উঁচু অংশ, আর দুই কাঁধের মাঝে এখানে এটা। এটা এটা দুই কাঁধের মাঝে। দুনিয়ার যত জায়গায় হিজামা করা হয় দেখবেন যে এখানে কাপ বসাচ্ছে, C7 মাথায় বসানো উচিত। এখন রোগী যে সমস্যা নিয়ে আসুক, আমরা যেটা করব, আমরা অবশ্যই কাঁধে, মানে দুই কাঁধের মাঝে এবং মাথার ঠিক মাঝখানে কাপড়টা হিজামা দিব। কেন দিব? এই হাদিসের কারণে দিব। হাদিসে কি আসছে, এখানে দিতে হবে। ঠিক আছে, লাস্ট ওয়ান, নির্দিষ্ট অর্গান বা এরিয়াকে ডিটক্স করতে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক কাপ বসানো। এর মানে এই কথা বলি নাই পুরা বডি ঝাঁঝরা করে ফেলেন কাপ বসাতে পারতে, এর মানে কিন্তু এটা না, ভুল বুঝবেন না সবাই আপনারা। এর মানে হলো আমরা কিন্তু অর্গান ভিত্তিক হিজামা করতেছি, নির্দিষ্ট অর্গানটাকে ডিটক্স করে দিচ্ছি। আকুপাংচার বা আকুপ্রেশারের যে মূলনীতি, ওই নির্দিষ্ট বিন্দুতে কাজ করতে হবে। লাং মেরিডিয়ান, আপনি এখানে এখানে কাপ এখানে দিচ্ছেন, আকুপ্রেশার বা পাংচার দিচ্ছেন, এখানে দিচ্ছেন। হিজামার ক্ষেত্রে আমরা অর্গানকে ডিটক্স করতেছি, ব্লাড ডিটক্স করতেছি, এখানে ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছি, ডিটক্সিফাই করতেছি। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট অর্গানটা যদি বড় হয়, ওইটাকে ডিটক্স করতে যত কাপ লাগে আমরা দেবো। যেমন ধরেন যে লিভার, আপনি লিভারে একটা কাপ দিতে পারেন, বলতে পারেন লিভার হয়ে গেছে, হিজামা করাই ফেলছি, আমি তো 8টা দিলাম বা 6টা দিলাম। উত্তম হবে বেশি দেওয়া। ওই অর্গান বরাবর স্কিন এবং এর চারদিক কভার করতে যত কাপ লাগে সবগুলো আমরা দিই, এটাই বেটার। যেমন ধরুন একটা মাথা ব্যথা নিয়ে আসলো আপনার কাছে, আরো বোঝানোর জন্য বলতেছি, আপনি মাথায় একটা কাপ দিলেন, বলেন যে হয়ে গেছে। বা কোমরে ব্যথা নিয়ে আসলো, কোমরে একটা কাপ দিলেন, বলেন যে হয়ে গেছে। না, ওই এরিয়াটা পুরাটা কভার করতে যে কটা কাপ লাগে এই কটা দিতে হবে, এটাই উত্তম। তার মানে নিয়মটা কি বললাম আমরা, নির্দিষ্ট অর্গান বা এরিয়াকে ডিটক্স করতে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক কাপ, যে কটা কাপ লাগে। ঠিক আছে, এই ছিল 10টা মূলনীতি। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি, এটা মাথায় রাখতে আপনি কালকে ক্লাসটা অনেক মজা পাবেন, এটা যদি আপনি মানে মনে রাখতে পারেন এই মূলনীতিগুলা। ঠিক আছে, আমাদের কিন্তু আজকেই শেষ না, আমাদের আগামীকালকে ক্লাস হবে, পরশুদিনও ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা যদি ক্লাস করতে আগ্রহী হন থাকেন, তাহলে আমরা অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ। আবার আমি একটু রিক্যাপ করি। প্রথম নিয়ম কি, চামড়ার যেখানে সমস্যা ঠিক সেখানে কাপ বসানো। ঠিক আছে, কয়েকটা ব্যতিক্রম আছে, ক্ষতস্থান বা চর্মরোগ বা আঘাত কারণে যদি আমরা নরম হয়ে, তাহলে এখানে আমরা কাপ বসাবো না, অপারেশন কাটাছাড়া ফোড়া। আর আশপাশে কাপ বসানো, আক্রান্ত চর্মরোগ ক্ষেত্রে এই দুইটা। তারপরে ভিতরে অর্গানের প্রবলেম, তার ঠিক উপরে চামড়ায় কাপ বসান।
ওই চামড়ার আশপাশে কাপ বসান অর্গানের উপরে বরাবর, বাস। তারপরে হলো সামনে না পিছন দিক থেকে বসাবো। অর্গান যদি সুস্থ হয় তাহলে যে কোনো একদিকে বসালে হবে। কোন দিকে বসাবো? যে দিক থেকে বেশি কাছে। কোনটা কাছে? পেছন দিক থেকে কিডনি, প্যানক্রিয়াস কাছে, হার্ট, লাংস, মাঝামাঝি, বাকিগুলো সামনে থেকে কাছে। অর্গান যদি অসুস্থ থাকে তাহলে দুই দিক থেকে কাপ বসাতে হবে। আর নার্ভ সাপ্লাই, মানে আমাদের কোমরের নিচে যে কোনো সমস্যায়, সেটা নার্ভের সমস্যা, সেটা মানে পুরুষ হলে মেয়েলি সমস্যা, যে কোনো সমস্যায় কোমরের নিচে যত অর্গান আছে, যে কোনো সমস্যা আমরা কোমরে কাপ দেবো। আর হাতের দিকে সমস্যা আমরা ঘাড়ে কাপ বসাবো। আর ঘাড়ে তো এমনি বসাচ্ছি, যেহেতু হাদিসে আছে। হাদিসে কি কথাটা আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করাতেন এবং বলতেন যে ব্যক্তি এখানে হিজামা করবে সে অন্য কোনো রোগের চিকিৎসা না করলে ক্ষতি হবে না। তার মানে এই হাদিস অনুযায়ী আমরা মাথার মাঝখানে সবাইকে দেওয়ার চেষ্টা করবো, প্লাস পিঠে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর নির্দিষ্ট অর্গান বা এরিয়াকে নিরোধ করতে সম্ভব সর্বোচ্চ সংখ্যক কাপ বসানো, এই হচ্ছে মূল নীতি। আমরা অনেক কিছু কভার করছি। কালকে আমরা যেটা পড়বো বিভিন্ন অর্গান ভিত্তিক পড়বো, হিজামার নিষিদ্ধ বিষয়গুলো আমরা পড়বো। কাদের হিজামা করা যাবে না, কি করা যাবে না, কিছু অপ্রত্যাশিত বিষয় আছে হিজামা করতে গেলে। অপ্রত্যাশিত বিষয় বলতে বললাম রোগী অজ্ঞান হয়ে যায়, রোগীর এটা সেটা হয়। তো এই বিষয়গুলো আমরা গতকালকে ইনশাল্লাহ পড়বো, আগামীকালকে ইনশাল্লাহ পড়বো। এর বাইরে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, আমরা কিন্তু আজকে অ্যানাটমি ফিজিওলজি কিছু করি নাই। হ্যাঁ, মানে হার্ট, লাংস, কিডনি, লিভার, স্টোমাক, কোনটা কিভাবে চিনবো রোগীর শরীরে হাত দিয়ে, কোনটার কাজ কি, কোন সমস্যার জন্য কোন অর্গানে কাপ বসাইতে হবে, এগুলো আমরা কালকে পড়বো। তারপরে মাথায় যাওয়া পয়েন্ট, সুন্নত পয়েন্ট, ডিটক্স পয়েন্ট, কোন রোগের জন্য কোথায় করতে হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ কালকে আমাদের ক্লাস হবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমি অল্প সময়ে কিছু কি নিব, কিছু প্রশ্নোত্তর পর্ব নিব। প্রশ্নটা আমি আসলে আপনাদেরকে একটু যদি আপনারা মেসেজে করেন তাহলে খুব ভালো হবে। আপনাদের কোনো, আমি মেসেজ অপশনটা অন করে দিচ্ছি। অনেক মানুষ একসাথে সবাই আনমিউট হয়ে গেলে প্রবলেম হবে। সবাই ধৈর্য ধরে ক্লাস করছেন, এখনো 300 প্লাস জয়েন আছেন। আমি মেসেজ অপশনটা অন করে দিচ্ছি, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। প্রথম কথা হলো যারা প্রশ্ন করবেন